গল্পটি টোং নামের এই মেয়েটিকে নিয়ে, যে কিনা একটা ইনভেস্টমেন্ট কোম্পানিতে জব করে। তার কাজই হলো কোম্পানির হয়ে বড় বড় ডিল ক্লোজ করা। কিন্তু একদিন হুট করে তার এক্স বয়ফ্রেন্ডের কোম্পানির সাথে ডিল করার একটা বড় অফার তার কাছে আসে। তার সেই এক্স বয়ফ্রেন্ড একসময় তাকে ধোকা দিয়ে অন্য মেয়ের কাছে চলে গিয়েছিল। পুরনো রাগ আর ক্ষোভ বুকে চেপে রাখলেও নিজের ক্যারিয়ার আর প্রমোশনের জন্য সে এই কাজটা করতে রাজি হয়ে যায়। তবে কি তাদের এই ব্যবসায়িক চুক্তির আড়ালে তাদের পুরনো প্রেম আবারও নতুন করে টানা মেলতে পারবে? সেটা জানতে তো আমাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো গল্পটা শুরু হয় ড্রামার প্রধান মেল লিড জানকে দিয়ে। ছেলেটা যেমন ফুরফুরে মেজাজের তেমনই সফল। নিজের একটা কোম্পানি আছে, রান্না করতে খুব ভালোবাসে, আবার নিয়মিত স্পোর্টস আর জিমও করে। এক কথায় বলতে গেলে একদম পারফেক্ট একটা পাত্র। একদিন সে এয়ারপোর্টে যায়, আর ঠিক ওই একই সময়ে আমাদের প্রধান ফিমেল লিড টোং প্লেন থেকে নেমে এয়ারপোর্টের ভেতরে আসছিল। সেখানে ঘটনাক্রমে তাদের দুজনেরই একই রকম দেখতে একটা বই অদল বদল হয়ে যায়। জান যখন বইটা হাতে নেয় তখন বইয়ের ভেতরে থাকা বুক মার্ক আর হিচিবিচি ড্রয়িং সেগুলো দেখে সে খুব ভালো করেই খেয়াল করে। বইয়ের ওই লেখাগুলো দেখেই জান পুরো চমকে ওঠে, কারণ সে মনে হয় খুব ভালো করেই জানতো যে এই বইয়ের আসল মালিককে। তাই সে পাগলের মতো পুরো এয়ারপোর্টে আর পার্কিং এরিয়াতে মেয়েটিকে খুঁজতে শুরু করে দেয়। কিন্তু ততক্ষণে টোং গাড়িতে উঠে চলে যায়। জান তখন একা একাই বিড়বিড় করে বলতে থাকে, তার মানে তুমি শেষমেশ ফিরেই এলে। এমন সময় জানের এক বন্ধু এসে রেগে গিয়ে তাকে বলে, তোমাকে বলেছিলাম এয়ারপোর্টে আমাকে রিসিভ করতে, আর তুমি দেখি সেটা বাদ দিয়ে এখানে পার্কিং লটে দৌড়াচ্ছ। জান তখন বলে, আরে বাদ দাও, মনটা ছোট করো না, এই তো আমার গাড়ি চলে এসেছে, চলো এবার যাওয়া যাক। তবে জান তখনও জানতো না যে টোং আসলে একটা কাজের উদ্দেশ্যেই এখানে এসেছে। এমনকি সে জানেরই কোম্পানির অন্য এক পার্টনারের সাথে মিটিং করতে যাচ্ছে। আর মজার ব্যাপার হলো টোং যে প্রজেক্টের কাজের জন্য এসেছে সেটা জানের নির্দেশে বন্ধ করে দেওয়ার কথা ছিল। জান যখন জানতে পারে যে তার পার্টনার তার অগোচরে মিটিং রুমে একজনের সাথে মিটিং করছে, সে রেগে মেগে বকার জন্য পার্টনারের কেবিনের দিকে ছুটে যায়। কিন্তু টোং এক দরজা দিয়ে বের হয়ে চলে যায় আর জান অন্য দরজা দিয়ে রুমে ঢোকে। কাকতালীয়ভাবে এইবারও তাদের দেখাই হয় না। যাই হোক, পরের দিন টোং তার এক বান্ধবীর সাথে দেখা করতে চায় আর তার মেয়ের জন্য কিছু খেলনাও কিনে নেয়। বান্ধবী তখন তাকে বলে, তুই বাচ্চাদের এতই যখন ভালোবাসিস তাহলে তোকে নিয়ে আমরা কবে মিষ্টি খাচ্ছি বলতো? টোং তখন বলে, আরে আমার এখন ওসব ভাবার বিন্দুমাত্র সময় নেই, সারাক্ষণ শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল আর কাজের পাহাড়। বান্ধবী তখন তার হাতের আংটিটার দিকে ইশারা করে বলে, আসলে তুই ইচ্ছে করে এই নকল আংটিটা পরে থাকিস যাতে সবাই মনে করে তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর কোনো ছেলে যাতে তোর দিকে না তাকায়। টোং তখন বলে, আরে রাখো তো তোমার এইসব ফালতু কথা। আচ্ছা, আমি যে কোম্পানির খোঁজ নিতে বলেছিলাম সেটার ব্যাপারে কিছু জানতে পারলে আমার যে কোনো উপায়ে ওদেরকে দিয়ে আমাদের অফারটা একসেপ্ট করাতেই হবে। বান্ধবীটি তখন বলে, হ্যাঁ আমি খোঁজ নিয়েছি, কোম্পানিটার অনেক পার্টনার থাকলেও এর আসল চাবিকাঠি যার হাতে তার নাম হলো ফরেস্ট। বান্ধবীর মুখে ফরেস্ট নামটা শুনে টোং মনে মনে প্রচন্ড চমকে যায়। তবে সে নিজের মুখের এক্সপ্রেশন এমন ভাবে ধরে রাখে যেন কিছুই হয়নি। বান্ধবী তাকে বলে, ওরা সামনে একটা স্পোর্টস ইভেন্ট আয়োজন করছে, তুই সেখানে অংশ নে, তাহলে হয়তো ওর সাথে দেখা করার একটা সুযোগ পেয়ে যেতে পারিস। টোং রাজি হয়ে বলে, হ্যাঁ আমি এটাই করব। তখন বান্ধবী একটু চুপ থেকে জিজ্ঞেস করে, আচ্ছা তোর যদি জানের সাথে আবার দেখা হয়ে যায় তাহলে তুই কি করবি? টোং সাথে সাথে রেগে গিয়ে বলে, এই বিষয়ে আর একটা কথাও বলবি না। তখনই টোংয়ের অতীতে ঘটে যাওয়া একটা ঘটনা মনে পড়ে যায়। সে যখন একটা ব্রাইডাল শপে বিয়ের ড্রেস ট্রায়াল দিচ্ছিল আর তার পাশে অন্য একটা হবু বর দাঁড়িয়ে ছিল, তখন জান সেখানে হুট করে এসে প্রচন্ড শকড হয়ে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি বিয়ে করছো? কিন্তু কেন? তুমি কি সত্যি ওকে ভালোবাসো নাকি আমাকে শুধু ঘৃণা করার জন্য এটা করছো? টোং তখন জানকে খুব কড়া করে বলেছিল, নিজেকে আমার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করো না যে তোমার জন্য আমি তাকে বিয়ে করতে যাব। আমি তাকে বিয়ে করছি কারণ আমি তাকে ভালোবাসি। আর হ্যাঁ, তোমার পাঠানো সেই গিফটটাও কিন্তু আমি পেয়ে গেছি। যাই হোক, এরপর যখন স্পোর্টস ইভেন্টের দিনটা আসে, টোং মনে মনে যার ভয় পাচ্ছিল একদম সেটাই হয়। জান ঠিকই সেখানে চলে আসে। তারা দুজনে সামনাসামনি দাঁড়িয়ে একে অপর দিকে এক দৃষ্টিতে
দিকে তাকিয়ে থাকে, কিন্তু জানের বন্ধু এসে তাকে সেখান থেকে টেনে নিয়ে যায় আর বলে তাড়াতাড়ি চল, সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। একটু পরে জিম করার জায়গায় টং যখন একটা ভারী ওয়েট মেশিন নিয়ে এক্সারসাইজ করছিল, সে হঠাৎই নিজের ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নেয়। ঠিক তখনই জান এসে তাকে শক্ত করে ধরে। টং তখন জাপুর হাত রেখে একদম হারিয়ে যায়। এতগুলো বছর ধরে মনের গভীরে পাথর চাপা দিয়ে রাখা অনুভূতিগুলো হঠাৎই যেন আবারও চোখের সামনে এসে ধাক্কা দেয়। আমরা আবারও অতীতের দৃশ্যে ফিরে যাই, যেখানে আমরা দেখতে পাই জান আর তার বন্ধুর ইউনিভার্সিটিতে একটা বিজনেস প্রজেক্টের প্রেজেন্টেশন ছিল, কিন্তু তার বন্ধু ভুল করে মেইন পেন ড্রাইভটা একটা সুপারমার্কেটে ফেলে চলে আসে। জান তখন কোনো মতে ওই সুপারমার্কেটে ফোন নাম্বারটা জোগাড় করে আর সেখানে কল দেয়। সে সেখানকার ক্যাশিয়ার মেয়েটিকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যাতে সে কোনোভাবে পেন ড্রাইভটা ইউনিভার্সিটিতে এসে দিয়ে যায়। আর সেই মেয়েটি আর কেউ না, আমাদের প্রধান ফিমেল লিড টং। টং বাইরে বেরিয়ে দেখে রাস্তায় প্রচন্ড জ্যাম, তাই সে একদম দৌড়ে ইউনিভার্সিটি অডিটোরিয়ামের দিকে রওনা দেয়। সে যখন হলের দরজায় পৌঁছায়, জান তখন অলরেডি স্টেজে প্রেজেন্টেশন দেওয়া শুরু করে দিয়েছিল, কিন্তু টংকে দেখা মাত্রই জানের চোখ কপালে ওঠে, যাকে দেখে সে নিজের চোখ ফেরাতে পারছিল না। প্রেজেন্টেশনটি শেষ হওয়ার পর জান টং এর কাছে যায়, তাকে ডেলিভারি দেওয়ার জন্য টাকা দেয় এবং অনেক ধন্যবাদ জানিয়ে বলে আজ তোমার জন্য আমার এই বড় ইভেন্টটা বেঁচে গেল। টং টাকাটা নিয়ে নিজের কাজে ফিরে যায়, কারণ আমাদের এই টং ম্যাডাম কিন্তু টাকা ছাড়া আর কিছু বোঝে না। সে অনেক বেশি কিপ্টে স্বভাবের। এমনকি টং যখন তার হোস্টেলের দিকে ফিরে যায়, সে তার রুমমেট ও বান্ধবীদের কাছে জানের ব্যাপারে খোঁজখবর নিতে থাকে। বান্ধবীরা তো ভেবে বসে যে যাক, অবশেষে মেয়েটার মনে বসন্ত এসে গেছে আর সে 24 ঘন্টা কাজের চিন্তা থেকে বের হতে পেরেছে। কিন্তু টং তাদের ভুল ভেঙে দিয়ে বলে আরে ধুর, ওইসব কিছু না, আসলে এক পরিচিত ক্লায়েন্ট আমাকে জানের সাথে কথা বলতে দেখেছে, তাই সে আমাকে একটা গিফট দিয়ে রিকোয়েস্ট করেছে যেন আমি জানের সাথে একটু কথা বলে তাকে প্রজেক্টের রাইটস গুলো বিক্রি করতে রাজি করাই। বান্ধবীরা তখন জানের ইনফরমেশন দিয়ে বলে আমরা যতটুকু জানি ছেলেটা অনেক বড় লোক এবং তাদের ফ্যামিলির স্পোর্টস শু বানানোর একটা বড় ফ্যাক্টরি আছে, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও সে নিজে খুব সাধারণ একটা গাড়ি চালায় আর খুবই সাধারণ একটা এলাকায় থাকে। এমনকি ও নিজের খাওয়া সবজি নিজেই চাষ করে, আর যতই ঝড় বৃষ্টি আসুক না কেন প্রতিদিন সে নিয়ম করে ইউনিভার্সিটির ট্র্যাকে দৌড়ায়। এইসব শুনে টং সোজাসুজি জানকে একটা মেসেজ পাঠায় যে সে তার সাথে একটু দেখা করতে চায়। জান তো মেসেজ পেয়ে খুশিতে আত্মহারা, সে সাথে সাথে রাজি হয়ে যায়। সে কথা বলতে বলতেই জান হঠাৎ হেসে ফেলে আর টংকে বলে আমার কেন জানি মনে হচ্ছে কেউ তোমাকে দিয়ে আমার প্রজেক্টের আইডিয়াটা কেনানোর জন্য সুপারিশ করাতে এখানে পাঠিয়েছে। টং অবাক হয়ে বলে আরে তুমি এত তাড়াতাড়ি আমাকে ধরে ফেললে কিভাবে? জান বলে একটু বুদ্ধি খাটালেই বোঝা যায়। টং তখন সত্যিটা স্বীকার করে নেয় আর বলে হ্যাঁ, আসলে একজন রিকোয়েস্ট করেছিল তাই তোমাকে এই ব্যাপারে বলতে এলাম। জান তখন পরিষ্কার জানিয়ে দেয় যে সে তার এই আইডিয়াটা কোনো মতেই বিক্রি করবে না। টং বলে আমি জানি তুমি করবে না, তাও রিকোয়েস্ট করেছিল তাই ট্রাই করলাম, ব্যাস। পরের দিন টং এর বান্ধবী বানানো লাভ ম্যাচিং অ্যাপ সাকসেসফুল হওয়াতে সে একটা পার্টির আয়োজন করে। জান যখন সেখানে যায় সে জানতে পারে যে অ্যাপের ক্যালকুলেশন অনুযায়ী টং এর সাথেই তার 100% পারফেক্ট ম্যাচ হয়েছে। টং কিন্তু এটা আগে থেকেই জানতো, তাই সে লজ্জায় জানকে কিছু বলেনি। এরপর জানের জন্মদিনের দিন টং অ্যাপের নোটিফিকেশন থেকে তা জানতে পারে। সেদিন জান যখন বাইরে দৌড়াচ্ছিল হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় আর সে আশ্রয় নেওয়ার জন্য টং এর সুপারমার্কেটে গিয়ে ঢোকে। টং তখন ভেতরে কাউন্টার থেকে একটা বার্থডে কেক নিয়ে জানের সামনে আসে আর বলে তাড়াতাড়ি মোমবাতিটা নিভাও, মোম তো গলে শেষ হয়ে যাচ্ছে। জান অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি আমার জন্মদিনের কথা জানলে কিভাবে? টং হাসি মুখে বলে আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছু কি আর লুকিয়ে রাখা যায়। এরপর বৃষ্টি থামার পর তারা দুইজনে সুপারমার্কেটের দরজার সামনে বসে গল্প করতে থাকে। জান তখন তার মনের সব থেকে রোমান্টিক ইচ্ছেটা প্রকাশ করে আর টংকে বলে আমি যখনই দৌড়াবো তুমিও কি আমার সাথে এসে দৌড়াবে? এই কথাটা শুনে জানের বন্ধু পরে তাকে একা পেয়ে খুব বকা দিয়ে বলে তুই একটা আস্ত গাধা, পছন্দের মেয়েকে কেউ রোমান্টিক ডেটের বদলে একসাথে দৌড়ানোর অফার দেয় নাকি? জান তখন মনে মনে কল্পনা করতে থাকে যে সে আর টং একসাথে ট্র্যাকে কত সুন্দর করে দৌড়াচ্ছে। যেখানে বাকি ছেলেরা বিয়ের মণ্ডপের কল্পনা করে সেখানে জান দৌড়ানোর স্বপ্ন দেখছে। তবে টং তার সাথে দৌড়াতে পরিষ্কার মানা করে দেয়। জানের মন একটু খারাপ হলেও সে হাল ছাড়ার পাত্র ছিল না। সে টং এর সাথেই দৌড়াবে, হোক সেটা টং এর পাশে বা তার পিছনে। কিন্তু টংও ছিল একদম আলাদা, তার মাথায় শুধুই পড়াশোনা শেষ করে ভালো চাকরি আর প্রচুর টাকা কামানোর চিন্তা।
প্রেম ভালোবাসার কোনো স্থান সেখানে নেই। পরের দিন একটা নামি কোম্পানিতে ইন্টারভিউ থাকায় জান টুংকে মেসেজ করে বলে তারা যেন একসাথে ইন্টারভিউ দিতে চায়। টুং রাজি হলেও পরের দিন সে অন্য একটা সাধারণ দেখতে ছেলের সাথে বাসে করে রওনা দেয় আর জানের গাড়িতে উঠতে চায় না। সেখানে যাওয়ার পর টুং মেয়েদের প্রতি মাসের ওই বিশেষ শারীরিক কষ্টের কারণে খুবই অসুস্থ হয়ে পড়ে, কারণ সে সকালে ঠান্ডা পানিতে গোসল করেছিল। জান এটা বুঝতে পেরে খুবই চিন্তিত হয়ে পড়ে আর তখনই দৌড়ে তার জন্য গরম পানি আর ব্যথানাশক ওষুধ কিনে আনে। ইন্টারভিউ বোর্ডে টং এর সিরিয়াল আসার ঠিক আগে জান নিজে জোর করে আগে ইন্টারভিউ দিতে ভেতরে ঢুকে যায়, যাতে টং কিছুটা সময় পেয়ে একটু সুস্থ হয়ে নেওয়ার সুযোগ পায়। জানের এই কেয়ারিং রূপ দেখে টং এর মনের ভেতরেও কেমন যেন একটা দোলা দেয়। যাই হোক, জান ইন্টারভিউ দিয়ে বের হলে টং তাকে অনেক ধন্যবাদ জানায়। জান তাকে সাহস দিয়ে বলে তুমি ভেতরে যাও, তুমি অবশ্যই সিলেক্ট হবে, একদমই ভয় পেও না। জানের এই উপকারের জন্য টং তাকে দুপুরের খাবারে দাওয়াত দেয়। জান তো খুশিতে কোন জামাটা পরবে তা নিয়ে রুমে তোলপাড় করতে শুরু করে দেয়, যেন মনে হচ্ছিল আজই তার বিয়ে হতে যাচ্ছে। কিন্তু টং যখনই জানের প্রতি একটু দুর্বল হতে চায় তখনই নিজেকে সামলে নিয়ে নিজেকে বকে দিয়ে বলে বাজে চিন্তা বাদ দিয়ে নিজের লক্ষ্যের দিকে ফোকাস করো, তোমার অনেক স্বপ্ন পূরণ করা এখনো বাকি। তবে পরের দিনই জাং টং এর হোস্টেলের সামনে হাজির হয় আর নিজের হাতে বানানো হোমমেড জ্যাম তাকে উপহার দেয়। তার মানে জান যে নিজের জিনিস নিজে বানাতে পছন্দ করে সেই গুজবটা আসলেই সত্যি ছিল। ছেলেটা আসলেই অলরাউন্ডার। এরপর হঠাৎই জান দেখে টং এর হাতে ব্যান্ডেজ আর চোট লেগেছে। জিজ্ঞেস করতেই টং বলে কাল রাতে হোস্টেলে ফেরার সময় একটা অদ্ভুত ছায়া দেখে সে কিছুটা ভয় পেয়ে তাকে ভূত ভেবে নিচে পড়ে গিয়েছিল। জান মুখে কিছু না বললেও মনে মনে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। সে রাতে তার বন্ধুকে নিয়ে হোস্টেলের সামনে ওত পাতে এবং আসল চোরটাকে হাতে নাতে ধরে ফেলে। সেটা ছিল আসলে তাদের ইউনিভার্সিটিরই একটা বখাটে ছেলে, যার সাথে সুপারমার্কেটে টং এর ঝগড়া হয়েছিল। ছেলেটা ভূত সেজে টংকে ভয় দেখাচ্ছিল। ধরা পড়ার পর ছেলেটা জানের ভয়ে তার পায়ে ধরে ক্ষমা চায় আর বলে যে সে যে ভিডিওগুলো লুকিয়ে রেকর্ড করেছিল তা যেন সে ডিলিট করে দেয়। জান তখন ওই বখাটে ছেলেটাকে কড়া গলায় হুমকি দিয়ে বলে আমি ভাবছি ভিডিওটা এখনই ডিলিট করে দিব, কিন্তু তোকে যদি এরপর আর কখনো এই হোস্টেলের আশেপাশে ঘুরঘুর করতে দেখি তাহলে তোর ঠ্যাং ভেঙে একেবারে হাতে ধরিয়ে দিব। এর পরের দিন টং আমাদের জানের সাথে বাইরে ঘুরতে বের হয়। তারা দুজনে সিনেমা দেখতে সিনেমা হলের দিকেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ইউনিভার্সিটির এক প্রফেসরের কাছ থেকে টং এর ফোনে একটা কল আসে। প্রফেসর জানায় যে কোর্ট থেকে একটা সমন এসেছে যেখানে টং এর নাম জড়ানো আছে। নামটা শুনে টং এর বুকটা ভয়ে কেঁপে ওঠে। সে বুঝতে পারে এটা তার অসভ্য চাচার কাজ। প্রফেসর তাকে বলে বিষয়টার কারণে যেন তার গ্র্যাজুয়েশনে কোনো সমস্যা না হয়, তাই সে যেন তাড়াতাড়ি করে এসে এই সব কিছু খতিয়ে দেখে। এটা শুনে টং তখন জানের কাছে ক্ষমা চেয়ে বলে যে তাকে এখনই চলে যেতে হবে। আসলে ঘটনা হলো টং এর বাবা যখন অসুস্থ ছিলেন তখন তার অসভ্য চাচা টং আর তার মাকে চিকিৎসার জন্য কিছু টাকা ধার দিয়েছিল, কিন্তু টং এর বাবা মারা যাওয়ার পর থেকেই সেই লোকটা সুদে আসলে পুরো টাকা এখনই ফেরত চায়। লোকটা টংকে সারাক্ষণ বিরক্ত করত, কোর্টে কেস করেছে এবং টং এর ক্ষতি করার জন্য ইচ্ছাকৃতভাবে তার নামে নোটিশ ইউনিভার্সিটিতে পাঠিয়েছে। চাচা জেনে শুনে এই কাজটা করেছে যাতে টং কোনো চাকরি না পায় আর তার ক্যারিয়ারও নষ্ট হয়ে যায়। আর এই কারণে টং হন্য হয়ে দিন রাত এক করে খাটছিল যাতে যে কোনো উপায়ে তাড়াতাড়ি টাকা জোগাড় করে চাচার পাওনা মিটিয়ে দিতে পারে। নিজের এই কঠিন পরিস্থিতিতে সে সিদ্ধান্ত নেয় যে জানের সাথে আর কোনো সম্পর্কই সে রাখবে না, এমনকি সে নিজে কোনো মেসেজও পাঠায় না, বরং তার এক সহপাঠীকে দিয়ে জানের কাছে বইটা ফেরত পাঠায় আর বলে দিতে বলে যে টং আর কখনো জানের মুখ দেখতে চায় না আর তার সাথে কোনো যোগাযোগ রাখতেও সে ইচ্ছুক না। এর মধ্যে টং এর ফোনে একটা সুখবর আসে যে সে একটা জবের জন্য সিলেক্ট হয়েছে, কিন্তু তার সেকেন্ড রাউন্ডের ইন্টারভিউটা হবে একটা পাহাড়ের উপর। টং যখন সেখানে পৌঁছায় তখন দেখতে পায় যে ইন্টারভিউ নেওয়ার দায়িত্বে থাকা বুড়ো লোকটা খুবই লম্পট স্বভাবের। লোকটা ইন্টারভিউ দিতে আসা মেয়েদের সাথে অভদ্র আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করছিল। টং এটা সহ্য করতে না পেরে লোকটার সাথে প্রচন্ড ঝগড়া বাঁধিয়ে দেয় এবং ওই কাজটা ছেড়ে দিয়ে মাঝরাতে একা একা ওই পাহাড়ি রাস্তা দিয়ে নিচে নামতে শুরু করে। মেয়েটা তখন ভয়ে কাঁপছিল, কিন্তু হঠাৎ করেই জান সেখানে নিজের গাড়ি নিয়ে হাজির হয়। জানকে দেখা মাত্রই টং ভীষণ চমকে যায় আর অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি সত্যি এখানে এসেছো, কিন্তু কেন? জান বলে আমি তোমার বান্ধবীর কাছ থেকে জানতে পেরেছি যে তুমি ইন্টারভিউতে সিলেক্ট হয়েছো, কিন্তু যে লোকটা ইন্টারভিউ নিচ্ছিল তার চরিত্র একদমই ভালো নয়, তাই
তোমার চিন্তায় আমি ঘরে বসে থাকতে পারছিলাম না। বেশ কয়েকদিন পর জানের মুখে এমন কথা শুনে টঙের মুখে প্রথমবার মিষ্টি একটা হাসি ফুটে ওঠে। জান তখন টঙের দিকে তাকিয়ে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে পেটে একদম দানা পানি পড়েনি, খুব ক্লান্ত লাগছে তোমাকে, চলো তোমাকে ভালো কিছু খাওয়ানো যাক। টঙও খুশি মনে রাজি হয়ে যায়। পাহাড়ের কাছে একটা রোড সাইড খাবারের দোকান থেকে রাতের খাবার খেয়ে তারা দুজনে গাড়িতে ওঠে। কিন্তু গাড়ি চলার কিছুক্ষণের মধ্যেই টং ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। যার একজন খাঁটি জেন্টেলম্যানের মতো গাড়িটা রাস্তার পাশে থামায় আর নিজের জ্যাকেটটা খুলে টঙের গায়ে জড়িয়ে দেয় যাতে তার ঘুমে ব্যাঘাত না ঘটে। এরপর সে নিজে গাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে যাতে টং মন ভরে ঘুমাতে পারে। টং যখন ঘুম থেকে জেগে ওঠে সে জানকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। টং তখন গাড়ি থেকে নেমে জানের পাশে গিয়ে বসে। আকাশটা বেশ অন্ধকার থাকায় সেখান থেকে তারার মেলা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল আর তারা দুজনে মিলে সেই দৃশ্য উপভোগ করতে থাকে। হোস্টেলে ফিরে এসে টং সিদ্ধান্ত নেয় যে সে ইন্টারভিউ নেওয়া সেই অসভ্য লোকটা আর ওই কোম্পানির কুকুরটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফাঁস করে দিবে। পোস্ট করার পরপরই কোম্পানি থেকে টঙের কাছে একটা ফোন আসে। তারা অফার দেয় যে টং যদি পোস্টটা ডিলিট করে দেয় এবং লিখে যে সে ভুল করে আবেগে বসে এইসব লিখেছে তবে তারা তাকে চাকরিতে জয়েন করিয়ে নিবে। টং সোজাসুজি তাদের মুখের উপর মানা করে দিয়ে বলে, তোমাদের মতো নোংরা কোম্পানিতে কাজ করার ইচ্ছা আমার নেই। টং যখন জানকে এই কথাটা জানায় জান তাকে বাহবা দিয়ে বলে, তুমি সত্যি অনেক সাহসী একটা মেয়ে। টং অবাক হয়ে জিজ্ঞেস করে, সত্যি বলছো? আমার তো মনে হয়েছিল তুমি হয়তো বলবে আমি খুব জেদি আর নিজের ক্যারিয়ারের কথা ভেবে আমার পোস্টটা ডিলিট করে দেওয়াই উচিত ছিল। জান বলে, একদমই না, ওই বদমাশগুলোর এমনই শাস্তি হওয়া উচিত। এই দেশে আইন আছে আর আইনের ঊর্ধ্বে কেউ নেই। জানের এই ব্যক্তিত্ব আর চিন্তা ভাবনা দেখে টঙের মনে তার প্রতি সম্মান আর ভালোবাসা আরো বেড়ে যায়। জান তাকে আশ্বস্ত করে বলে যে কোনো ভয় নেই, সে সবসময় টঙের পাশে থাকবে। এর পরের দিন জান টংকে সাহায্য করার জন্য ওই লম্পট ম্যানেজারের আরো কিছু ভুক্তভোগী মেয়েদের সাথে যোগাযোগ করায় যাতে সবাই মিলে লোকটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। জানের এই সাহায্য দেখে টং নিজেকে আর ধরে রাখতে পারে না। সে নিজে থেকে জানকে ফোন করে তার হোস্টেলের নিচে আসতে বলে। জান সেখানে আসা মাত্রই টং তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমরা কি একসাথে দৌড়াতে পারি? টঙের মুখে এই প্রস্তাব শুনে জানের মুখে একটা হাসি ফুটে ওঠে। সে হেসে বলে, তুমি রাজি হলে আমি যে কোনো সময় দৌড়াতে প্রস্তুত। টং বলে, তাহলে সময় আর জায়গা তুমিই ঠিক করো। জান বলে, ঠিক আছে বস, তাই হবে। এরপর উইকেন্ডে তারা দুজনে ট্রেনে করে অন্য একটি শহরে রওনা দেয় কারণ সেখানে টঙের আরেকটি চাকরি ইন্টারভিউ ছিল আর জান জোর করে তার সাথে এসেছে। সেখানে পৌঁছানোর পর টং দেখে যে তার সেই চশমা পরা সহপাঠী ছেলেটিও সেখানে ইন্টারভিউ দিতে এসেছে। ছেলেটি টঙের পিছনে আঠার মতো লেগে থাকে এবং বলতে থাকে যে ইন্টারভিউ শেষ হলে টং যেন তাকে পুরো শহরটা ঘুরিয়ে দেখায়। এমনকি সেখানে কর্মরত তার এক বন্ধুকেও সে টঙের সাথে পরিচয় করিয়ে দিতে চায়, কিন্তু টং খুব চালাকির সাথে আর ভদ্রভাবে সেখান থেকে কেটে পড়ে। আমরা দেখতে পারি পরের দিন জানের একটা বড় রানিং কম্পিটিশন ছিল। জান মনে মনে ঠিক করে নেয় যে এই রেসটা জেতার পরই সে একতোড়া গোলাপ ফুল নিয়ে সবার সামনে টংকে নিজের মনের কথা জানাবে এবং প্রপোজ করবে। এই যে রোমান্টিক আর কি বা হতে পারে। টং যদিও অন্য শহরে ইন্টারভিউ দিচ্ছিল এবং তার তখনই ফিরে আসার কথা ছিল, তাও জানের আবদারে সে আরো একদিন সেখানে থেকে যায় শুধু জানের রেসটা দেখবে বলে। তবে সে তার বান্ধবীকে ফোনে বলে, এখানকার সব হোটেলের ভাড়া অনেক বেশি, তাই আমি রাতের বেলা একটা 24 ঘন্টার রেস্টুরেন্টে বসে সকাল পর্যন্ত কাটিয়ে দেব। পরের দিন সকালে রেস শুরু হলে জান টংকে ফিনিশিং লাইনের কাছে গিয়ে দাঁড়াতে বলে যাতে ফিনিশিং লাইনে পৌঁছানোর পর সে সবার আগে টংয়ের মুখটা দেখতে পায়। কিন্তু জান যখন হাঁপাতে হাঁপাতে তার ঘেমে নিয়ে ফিনিশিং লাইনে পৌঁছায় তখন দেখে টং সেখানে নেই, সে আগেই চলে গেছে। এতে করে জান খুব কষ্ট পায় আর টংকে ফোন করলে টং খুবই ঠান্ডা গলায় আর অবহেলার সুরে তাকে বলে সে অলরেডি ট্রেনে উঠে পড়েছে এবং তার ফোনের চার্জও শেষ হয়ে যাচ্ছে। এতে করে জান খুব মন খারাপ করলেও ভালো মানুষের মতো বলে, ঠিক আছে সাবধানে পৌঁছাও আর পৌঁছানোর পর আমাকে একটা মেসেজ দিও। কিন্তু আসলে এই বোকা মেয়েটি কেন চলে গিয়েছিল সেটা আমরা এখন জানতে পারি। রেসের সময় জানে সে বান্ধবীটি যে টংকে গাড়িতে লিফট দিয়ে ফিনিশিং লাইনে পৌঁছে দিচ্ছিল সে না বুঝে খুব সরল মনে জান আর নিজের ছোটবেলার বন্ধুত্ব গল্প তাকে শোনাচ্ছিল। বান্ধবীটির কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কিন্তু টং এটা শুনে প্রচন্ড হিংসে আর অভিমানে ফেটে পড়ে এবং রেস শেষ হওয়ার আগে সেখান থেকে চলে যায়। সে ট্রেনে বসে একা একা ভাবতে থাকে জান আসলে আমাকে ভালোবাসে না, সে বোধ হয় তার ওই বান্ধবীকেই পছন্দ
পছন্দ করে, সে তো শুধু চায় আমি ওর পাশে পাশে দৌড়াই, ব্যাস এতটুকুই। এরপর জান যখন ইউনিভার্সিটিতে ফিরে আসে সে অনেক চেষ্টা করছিল টঙ্গীর সাথে একা একটু কথা বলতে, কিন্তু যখনই সে সুযোগ খোঁজে তখনই ওই চশমা পরা ছেলেটা মাঝখানে এসে খড়কুটোর মতো ঝামেলা পাকায় আর তাদের আলাদা করার চেষ্টা করে। ছেলেটার এমন আচরণ দেখে জানের রাগ একদম মাথায় চড়ে যায়। তার ইচ্ছে করছিল ছেলেটাকে পিটিয়ে দুটুকরো করে ফেলতে। রাগের চোটে জান রাতে অনেক মদ খেয়ে মাতাল হয়ে যায়। সে আর নিজেকে সামলাতে না পেরে সরাসরি টঙ্গের হোস্টেলের জানলার নিচে গিয়ে চিৎকার করে ডাকতে শুরু করে, যাতে টং অন্তত একবার জানলা দিয়ে তার দিকে তাকায়। সে চেঁচিয়ে বলতে থাকে, তুমি নিচে নামো, এখনই নিচে নামো, না নামলে আমি এই টেবিল থেকে নিচে লাফ দিব। টং তড়িঘড়ি করে নিচে নেমে আসে আর বলে, তুমি কি পাগল হয়েছো? মাথা ঠিক আছে তোমার? যার মাতাল গলায় বলে, আমি রাতে ঘুমাতে পারছি না। আচ্ছা বলো তো, ওই কাঠবিড়ালির মতো দেখতে ছেলেটার সাথে তোমার কি সত্যি রিলেশনশিপ আছে? তার কথা শুনে টং হেসে বলে, আরে না, ও তো আমার ছোটবেলার বন্ধু। এটা শুনে জান বুক হালকা করে বলে, যাক বাঁচালে, আমার মনে ভেতরটা একদম শান্ত হলো। টং হেসে বলে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই, নয়তো তুমি এখানে অজ্ঞান হয়ে যাবে। জান তখন একটা শর্ত দিয়ে বলে, আমি বাড়ি যাব, কিন্তু তোমাকে কাল আমার সাথে দৌড়াতে হবে। টং বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথেই দৌড়াবো। এরপর টং যখন জানকে বাড়ি নিয়ে যায়, জানের বন্ধু তাকে সামলাতে সামলাতে জিজ্ঞেস করে, কি রে, এত রাতে কোথায় গিয়েছিলি? আর তোর এই অবস্থায় বা কিভাবে হলো? জান তখন তাকে জড়িয়ে ধরে বলে, আমি ওকে বলতে গিয়েছিলাম ও যেন আমার সাথে দৌড়ায়। জানের বন্ধু কপালে হাত দিয়ে বলে, আরে কপাল, তোর মাথায় কি দৌড়ানো ছাড়া আর কোনো আইডিয়াই আসে না? মেয়ে পটানোর জন্য নতুন কিছু ট্রাই কর। জান তখন বলে, আরে চুপ কর, ও ঠিকই আমার মনের কথা বুঝে যাবে। বন্ধু বলে, এই জীবনকালে তো সে বুঝবে না, তুই একটা আস্ত বোকা। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই জান টংকে ফোন করে বলে, কি ব্যাপার ম্যাডাম, নাকি কাল রাতের ওয়াদা ভুলে গেলে? টং অবাক হয়ে বলে, তুমি তো কাল মাতাল ছিলে, তোমার কি সব মনে আছে? জান হেসে বলে, মাতাল ছিলাম ঠিকই, কিন্তু তোমার দেওয়া কথা আমি কখনো ভুলি না। আসবে তো? টং হাসি মুখে বলে, হ্যাঁ আসছি, আমি রেডি হয়ে নামছি। এরপর তারা দুজনে একসাথে রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু হুট করে মেঘ ভেঙে বৃষ্টি নামলে তারা দুজনে ভিজে একাকার হয়ে যায়। জান তখন তাকে বলে, শোনো, আমার বাড়িটা এখান থেকে একদম কাছেই, চলো সেখানে গিয়ে আশ্রয় নেওয়া যাক, বাইরে বৃষ্টি কিন্তু বেরিয়ে চলেছে। টঙ্গু বলে, আচ্ছা চলো যাওয়া যাক। কিন্তু বাড়িতে পা রাখা মাত্রই জানের চক্ষু চড়ক গাছ, পুরো বাড়িটা একদম আবর্জনার বাগার হয়ে পড়েছিল। জান তখন মনে মনে বলে, হাই রে কপাল, কি একটা লজ্জার ব্যাপার। সে তড়িঘড়ি করে টংকে বলে, তুমি বরং জলদি বাথরুমে গিয়ে গোসল করে নাও, বৃষ্টিতে তো একদমই ভিজে গেছো। টং বাথরুমে ঢোকা মাত্রই জান ঝড়ের গতিতে পুরো ঘরের ময়লা পরিষ্কার করতে লেগে যায়, যাতে টং বের হওয়ার আগে ঘরটা অন্তত মানুষের বাসযোগ্য দেখায়। গোসল শেষে জান টংকে নিজের এক সেট পোশাক পরতে দেয়, তারপর সে টংকে তার জুতো ডিজাইনের ল্যাবটা দেখাতে নিয়ে যায়। দুজনে মিলে একসাথে একটা জুতো তৈরি করে ও মনের মতো রং করে। হঠাৎ জান টংয়ের চোখের দিকে গভীরভাবে তাকালে টং লজ্জা পেয়ে যায় আর বলে, কি দেখছো? এই তো আমি তোমার সামনেই আছি, বলো কি বলবে? জান তখন তার নাম ধরে ডেকে বলে, আমি তোমার সাথে দৌড়াতে চাই। টং এবার প্রথমবারের মতো বুঝতে পারে যে দৌড়ানো বলতে জান আসলে তাকে নিজের পাশে চিরকালের জন্য চাইছে। আর আমিও প্রথমবারের মতো বুঝতে পারি এই ড্রামাটির নাম ইট লাভ অ্যান্ড রান কেন রাখা হয়েছে। টং লজ্জা পেয়ে জানের কাছে এসে একটা আলতো চুমু দেয়। জান তখন আর নিজেকে ধরে রাখতে না পেরে টংকে নিচের দিকে টেনে নিয়ে তার ঠোঁটে একটা গভীর চুমু খায়। বাইরে তখন ঝুম বৃষ্টি আর ঘরের ভেতর সুন্দর যে দারুণ রোমান্টিক একটা সিচুয়েশন। যাই হোক, এভাবেই তারা একে অপরের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। পরের দিন জান টংয়ের হোস্টেলের সামনের সেই বাগানে এসে দেখে টং খুব মন খারাপ করে বসে আছে। জান অনেক জোরাজুরি করার পর টং জানায় যে সে যে ইন্টারভিউ দিতে অন্য শহরে গিয়েছিল তারা তাকে সিলেক্ট করেছে এবং সামনের মাসে তাকে চলে যেতে হবে। জান তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়ে বলে, আরে দূর, এ তো সুখবর, আমি তো মাঝে মধ্যেই তোমার কাছে গিয়ে তোমার মাথার উপর ল্যান্ড করব। টং মন খারাপ করে বলে, বাস্তবে সেখানে কাজ অনেক কঠিন এবং অনেক ট্যুর করতে হবে, তুমি এলেও দেখা করার সময় পাবো না। তাছাড়াও তুমিও তোমার প্রজেক্টের জন্য বড় একটা ইনভেস্টর পেয়ে গেছো, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বে। আমার এক বান্ধবী আর তার
প্রেমিকেরও এমন দূরত্বের কারণে খুব ঝগড়া হতো এবং শেষমেশ তো তাদের ব্রেকআপই হয়ে যায়। জান বলে অন্যদের কথা ছাড়ো, আমি তোমার কাছে যাবই। যদি দেখা নাও হয় তোমার ফ্ল্যাটে ঢুকে নিজের হাতে মজার মজার রান্না করে তোমার জন্য রেখে আসবো, যাতে কাজ থেকে ফিরে টেবিলে খাবার দেখে আমার কথা তোমার মনে পড়ে। এছাড়া সামনেই সামার ভ্যাকেশন আসছে, পুরোটা সময় তোমার সাথেই কাটাবো। টং জানের এই কথায় কিছুটা আশ্বস্ত হয়ে একটা মিষ্টি হাসি দেয়। এর কয়েকদিন পর চাকরি শুরু হতে 1 মাস বাকি থাকতেই জান টংয়ের সাথে গিয়ে তার থাকার জন্য একটা সুন্দর বাড়ি খুঁজে দেয়। জান নিচে দাঁড়িয়ে থেকে সব জিনিসপত্র গুছিয়ে দেওয়ার পর বিদায় বেলা এয়ারপোর্টের সামনে টংকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যে সে কোনোভাবে টংকে ছেড়ে দিতে চাচ্ছিল না। অবশেষে অফিসে জয়েন করার পর টং দেখে তার সাথে আরো 7 জন জয়েন করেছে এবং প্রথমে তাদের কঠোর পরীক্ষা নেওয়া হবে। যে ভালো কাজ করবে না তাকে সরাসরি বের করে দেওয়া হবে। সেখানকার পুরনো কর্মচারীরাও বেশ কুটিল আর হিংসুটে ছিল। আর জানের সে ছোটবেলার বান্ধবীটি যে জানকে একতরফা ভালোবাসতো, সে টংয়ের এই চাকরি পাওয়ার কথা জেনে নিজের মামার জোর খাটিয়ে এই একই কোম্পানিতে ঢুকে পড়ে, যাতে করে টংয়ের সে ক্ষতি করতে পারে। তবে এইসবের ভিতরে অফিসে একজন ভালো ও ন্যায়পরায়ণ ম্যাডামও ছিলেন, যিনি সুপারিশ বা নতুনদের উপর তরুণদের ছড়ি ঘুরানো একদমই পছন্দ করতেন না। জানের বান্ধবী মনে মনে টংকে অপছন্দ করলেও টংকে রাতে ডেস্কে কাজ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তে দেখে নিজের জ্যাকেটটা তার গায়ে জড়িয়ে দিয়ে বিড়বিড় করে বলে, আমি শুধু জানের জন্য এটা করছি যাতে ও কষ্ট না পায়। পরের দিন ম্যাম সেই ফাঁকিবাজি কর্মচারীকে সবার সামনে বকে দিয়ে টংকে বলে, কাল আমার সাথে বিজনেস ট্রিপে বাইরে যাবে, নিজের ব্যাগ গুছিয়ে রেখে রেডি থেকো। এই পুরো সময়টাতে জান আর টং একে অপরকে সশরীরে না দেখলেও প্রতিদিন নিয়ম করে ফোন বা ভিডিও কলে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, যাতে দ্রুত তাদের সম্পর্কে ফাটল ধরাতে না পারে। 3 মাস পর বিজনেস ট্রিপে থাকার সময় টং এর ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে। সেখান থেকে বলা হয়, মিস টং, আপনার নামে একটা পার্সেল এসেছে আর কেউ এটা হোটেলের রিসিপশনে রেখে গেছে, দয়া করে এসে নিয়ে যান। টং নিচে নেমে কোনো কুরিয়ার বা ডেলিভারি বয়কে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে। তখনই পিছন থেকে জান এসে আলতো করে তার চোখটা চেপে ধরে। টং হেসে বলে, আরে বাসিউনি নাকি? বাসিউনি হলো তার অন্য একটা বন্ধুর নাম। জান হাত সরিয়ে হাসতেই টং চমকে যায় আর জান তাকে এক ঝটকায় কোলে তুলে নেয়। টং লজ্জায় ছটফট করে বলে, নামাও, মাঝ রাস্তায় লোক দেখছে, সবাই কি বলবে? জান হেসে বলে, একদম চুপ, এতদিন ফোনে দেখতে দেখতে মনে হতো তুমি কোনো এআই গার্লফ্রেন্ড। আজ তোমাকে এতদিন পর বাস্তবে ছুতে পেরেছি। আজ সারাদিন আমি শুধু তোমার সাথেই কাটাবো। টং হোটেল থেকে তার জিনিসপত্র নিয়ে আসে। জান প্রথমে তাকে তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যায়, তারপর নিজের ভাড়া করা এক সুন্দর বাগানে নিয়ে যায়, যা সে আগে থেকে আলো আর ফুল দিয়ে সাজিয়েছিল। চারদিকে মরিচপাতি আর ফুল দেখে টং অবাক হলে জান কলার খাড়া করে বলে, আমি এক তরিতে তোমার জন্য সব করতে পারি। জান পকেট থেকে ছোট এক জোড়া ইয়ারিং বের করে আর তাকে পরিয়ে দিয়ে বলে, আশা করি তাড়াতাড়ি বিয়ের আংটিটাও পরাতে পারবো। এরপর তারা ভোর পর্যন্ত একসাথে দারুণ সময় কাটায় আর জান টংকে না জানিয়ে একটা বড় সারপ্রাইজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে টঙ্গীর শহরেই তার সব থেকে পছন্দের সেই অ্যাপার্টমেন্টে একটা ফ্ল্যাট ভাড়া নেয় এবং নিজের বন্ধুকে নিয়ে সেটা পেইন্ট ও সুন্দর ফার্নিচার দিয়ে সাজিয়ে ফেলে। একদিন রাতে টং যখন অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরছিল, যার তার সামনে একতোড়া গোলাপ নিয়ে হাজির হয়ে তাকে সেই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটটির সামনে নিয়ে যায়। টং অবাক হয়ে বলে, আমায় বলো না যে তুমি এই পুরো ফ্ল্যাটটা আমাদের জন্য ভাড়া নিয়েছো? জান চাবির গোছা দেখিয়ে বলে, হ্যাঁ, এই ফ্ল্যাটটাই তো তোমার সব থেকে পছন্দ হয়েছিল যখন আমরা প্রথমে এখানে বাড়ি খুঁজছিলাম। আমি এটার 1 বছরের ভাড়া অগ্রিম দিয়ে দিয়েছি। এখন থেকে এটা তোমার বাড়ি। তোমার আর মেসের ভিড়ের মধ্যে কষ্ট পেতে হবে না, বাথরুমের লাইনে দাঁড়াতে হবে না, আর বাসের ভিড় ঠেলাঠেলি করে অফিসেও যেতে হবে না। কিন্তু টং খুশি না হয়ে গম্ভীর গলায় বলে, জান, আমার কথা ভাবার জন্য ধন্যবাদ। আমারও এই ফ্ল্যাটটা পছন্দ, কিন্তু এই বিলাসবহুল ফ্ল্যাটের ভাড়া দেওয়ার সামর্থ্য আমার নেই। আর যদি থাকতো, আমার এই টাকার অন্য অনেক দরকার ছিল। জান তখন তার হাত শক্ত করে ধরে বলে, তুমি ভাড়া চিন্তা করো না, আমি তো 1 বছরের ভাড়া একবারে দিয়ে দিয়েছি, তুমি শুধু শান্তিতে এখানে থাকো। টং রেগে গিয়ে বলে, না জান, আমি এটা মেনে নিতে পারবো না। যেহেতু এটা তোমার ফ্ল্যাট, হয় তুমি থাকবে, নয়তো এখনই এই ভাড়ার চুক্তি বাতিল করে টাকাটা ফেরত নিয়ে নাও। জান তখন টংকে বুঝিয়ে বলে, আমি খুব ভালো করেই জানি তুমি নিজের কষ্টের টাকা জমাচ্ছ, কিন্তু আমি তো কোনো পরপুরুষ নই, আমি তোমার বয়ফ্রেন্ড। আমি তো শুধু তোমার খেয়াল রাখতে চাই, দয়া করে আমাদের মাঝে এত কঠিন দেয়াল টেনো না। টং মন খারাপ করে বলে, আমি জানি তোমার উদ্দেশ্য ভালো, কিন্তু আমি এভাবে তোমার টাকায় আয়েশ করতে পারবো না। জান তার হাত ধরে বলে, আমি শুধু তোমাকে নিরাপদে দেখতে চাই, তুমি
যেখানে থাকো সেখানকার পরিবেশ নিয়ে আমি খুব দুশ্চিন্তায় থাকি। তুমি যদি সত্যি আমার এই উপকারের ঋণ শোধ করতে চাও তবে নিজের খেয়াল রেখে এই ঋণটা শোধ করো। জানো নিজের জেদে অটল থেকে সাফ জানিয়ে দেয় যে আমি কোনো চুক্তি বাতিল করব না, আর এই ফ্ল্যাটটাও ছাড়বো না। আমি এটা অনেক শখ করে সাজিয়েছি এবং আমি চাই তুমি নিজের ইচ্ছায় এখানে এসে থাকো। অন্যদিকে অফিসে জানে সে ডাইনি বান্ধবীটি কোনোভাবে জানতে পারে যে জান টঙের জন্য একটা বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া করেছে এবং টং সেখানে থাকতে রাজি হচ্ছে না। সে তখনই হিংসায় জ্বলে পড়ে টঙের সাথে ঝগড়া করতে চলে আসে আর বলে তুমি জানের ভালোবাসার মূল্য দিতে জানো না। সেই জুতোর প্রজেক্টের জন্য ইনভেস্টমেন্টের টাকা কম থাকা সত্ত্বেও নিজের পকেটে টাকা দিয়ে এই ফ্ল্যাট ভাড়া করেছে তোমাকে সারপ্রাইজ দিবে বলে। সে নিজের কাজ ফেলে এখানে 7-8 বার এসে পুরো বাড়িটা সাজিয়েছে আর তুমি তার সাথে শুধু শুধু ঝগড়া করছো। বান্ধবীর এই খোঁচা দেওয়া কথাগুলো টঙের বুকে গিয়ে তীরের মতো বিঁধে যায় এবং সে অফিস শেষ হতে সোজা জানের ভাড়া করা সেই ফ্ল্যাটটি দেখতে চলে আসে। ফ্ল্যাটে ঢুকে টং দেখে জান কত সুন্দর করে পুরো বাড়িটা সাজিয়েছে। সে যখন দেখে জান নিজেই দেয়ালে রং করেছে, আসবাবপত্র কিনেছে এবং ঘরের দেয়ালে তাদের দুজনের সুন্দর সুন্দর ছবি ফ্রেম করে ঝুলিয়ে রেখেছে তখন টঙের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তার মনে হতে থাকে সে জানকে খুব বেশি শুনিয়ে ফেলেছে এবং তার ইমোশনকে প্রচন্ড আঘাত করেছে। পরের দিন টঙের অফিসে যে পুরনো কুচুটে কর্মচারীটি টংকে দিয়ে সবসময় গাদার খাটুনি খাটাতো সে অতিরিক্ত কাজের চাপে হঠাৎ প্রচন্ড অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং অফিসের অনেক বড় একটা কাজ নষ্ট হয়ে যায়। টং তখন জানতে পারে যে সে শুধু একটু এক্সট্রা টাকা ইনকাম করার জন্য নিজের শরীরের উপর কতটা অত্যাচার করত। টঙ্গও তখন ফাইনালি রিয়েলাইজ করতে পারে যে সেও তো টাকার পিছনে ছুটে নিজের শরীরের উপর ঠিক এই ছেলের মতোই অত্যাচার করছে। এইসব ভেবে সে যখন কান্না করছিল তখনই জানের ফোন আসে। ফোনে টঙের কান্নার আওয়াজ শুনে জান এক ছুটে সোজা টঙের ফ্ল্যাটে চলে আসে এবং তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে, আবারও ওই নতুন ফ্ল্যাটে শিফট হওয়ার অনুরোধ করে। জান যখন তাকে আরো বুঝাতে যাচ্ছিল তখন টং তাকে থামিয়ে দিয়ে রুমে গিয়ে একটা সাদা কাগজে নিজের হাতে একটা ডেট বন্ড বা ঋণ পরিশোধের চুক্তিপত্র লিখে নিয়ে আসে। সেখানে লেখা ছিল যে সে প্রতি মাসে কিস্তিতে জানের এই ফ্ল্যাটের ভাড়ার টাকা সুদে আসলে শোধ করে দিবে যাতে সেখানে থাকতে তার মনে কোনো অপরাধ বোধ না কাজ করে। জান কাগজটি দেখে হেসে ফেলে আর বলে আচ্ছা ঠিক আছে, তবে তুমি ভাড়ার পুরো টাকা দেবে কেন? অর্ধেক টাকা আমাকে দাও, কারণ আজ থেকে আমিও এই ফ্ল্যাটে তোমার সাথেই থাকছি আর এই টাকা শোধ করার মেয়াদ 4 বছর নয় বরং 100 বছর করা হোক। তবে আমার একটা শর্ত আছে, এই 100 বছরের মধ্যে তোমাকে আমাকে বিয়ে করতে হবে আর যদি আমাদের বিয়ে হয়ে যায় তবে এই ঋণের কাগজটি সাথে সাথে বাতিল হয়ে যাবে। টং অবাক হয়ে বলে তুমি আমার সাথে ইয়ার্কি করছো? জান তখন সিরিয়াস হয়ে নিজেই সই করিয়ে দিয়ে বলে আমি একদমই মজা করছি না, আমি তো চাই আজই আমাদের বিয়েটা হয়ে যাক। টং হেসে বলে কিন্তু এই চুক্তিতে লাভ তো শুধু আমারই হলো, তোমার কি লাভ? জান তার দিকে তাকিয়ে মিষ্টি করে বলে আসল লাভ তো আমার, কারণ আমি সারাক্ষণ আমার চাঁদের মতো সুন্দর প্রেমিকার পাশে থাকতে পারবো। যেমন কথা তেমন কাজ। জান নিজের সব জিনিসপত্র আর ল্যাবে যন্ত্রপাতি গুছিয়ে তার সেই বন্ধুর সাথে এই নতুন শহরে শিফট হয়ে যায় যাতে সে সার্বক্ষণিক টঙের কাছাকাছি থাকতে পারে। কিন্তু পরের দিনই টঙের অফিসে একটা নতুন ঝামেলা এসে হাজির হয়। টং দেখে তার সেই ছোট আর বদমাস মামাটি হুট করে কোম্পানির ভিতর ঢুকে হট্টগোল আর চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। সে সবার সামনে চিৎকার করে টংকে বলতে থাকে তুই এখানে এত বড় রাজপ্রাসাদের মতো অফিসে চাকরি করছিস আর ওদিকে আমার পাওনা টাকা আটকে রেখেছিস, তুই একটা চোর। অফিসের সব লোকজন তাদের দিকে হা করে তাকে তামাশা দেখতে শুরু করে। এতে করে টং তো অনেক বেশি অপমানিত হয়। সে কড়া গলায় তার মামাকে বলে অনেক হয়েছে, এবার যদি তুমি মুখ বন্ধ না করো তবে আমি সোজা পুলিশে ফোন করব আর পুলিশ এসে তোমাকে লাথি মেরে জেলে পুরবে। পুলিশ শব্দটা শুনতেই মামার পিলে চমকে যায় এবং সে আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে লেজ গুটিয়ে অফিস থেকে চম্পট দেয়। পরের দিন দুপুরে জান আর টং এর একসাথে জানের মায়ের সাথে একটা ক্যাফেতে দেখা করার কথা ছিল, কিন্তু টং যখন ক্যাফে দিকে যাচ্ছিল তখন তার সেই লোভী মামা আবারও তার রাস্তা আটকে দাঁড়ায় আর একটা হাসি দিয়ে বলে আমি জেনে গেছি তুই এক বিশাল বড় লোক আর কোটিপতি ছেলেকে পটিয়েছিস, এখন এটাই আমার সুবর্ণ সুযোগ। আমি তোর ওই বড় লোক শাশুড়ির কাছে গিয়ে তোর দেনার চেয়েও 4 গুণ বেশি টাকা দাবি করব। ওদের যার সম্পত্তি এই সামান্য টাকা ওদের গায়ে লাগবে না। টং রাগে কাঁপতে কাঁপতে মামার হাত শক্ত করে ধরে সেখান থেকে টেনে নিয়ে চলে যায় যাতে সে ক্যাফেতে ঢুকে জানের মায়ের সামনে কোনো সিন ক্রিয়েট করতে না পারে। আর এই ঝামেলা চক্করে টং নিজেও আর ক্যাফেতে ঢুকতে পারে না। অন্যদিকে জান ক্যাফেতে মায়ের সাথে অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন টং একদমই আসে না তখন সে মাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়ে নিজে পাগলের
পাগলের মতো টুংয়ের ফ্ল্যাটের দিকে ছুটে যায়। রুমে গিয়ে দেখে টুং তখনও ফেরেনি। জানের দুশ্চিন্তা তখন চরম সীমানায় পৌঁছায়। তখনই দরজা খুলে টুং রুমে ঢোকে। সে ঝুম বৃষ্টিতে একদম ভিজে একসা হয়ে গিয়েছিল, আর তাকে দেখে অনেক বেশি বিষণ্ণ আর ক্লান্ত লাগছিল। জানকে দেখে সে কান্না করে ফেলে আর বলে, জান, আমি সত্যি খুব দুঃখিত। আমি ইচ্ছে করে তোমার সাথে দেখা করতে চাইনি, বিশ্বাস করো। জান আর কোনো কথা না শুনে টুংকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে এবং শান্ত গলায় বলে, একদম চুপ, আর একটা কথাও বলতে হবে না। তুমি সুস্থ আছো, এইটাই সব থেকে বড় কথা। জান টুংকে কম্বল জড়িয়ে গরম করে দেয় এবং সেখান থেকে নিজের মাকে ফোন করে জানায় যে টুং একটা জরুরি সমস্যার কেসে ফেসে গিয়েছিল। মা ফোনে টুংয়ের সাথে খুব মিষ্টি করে কথা বলে। তার এত ভালো ব্যবহার দেখে টুং কৃতজ্ঞতায় প্রায় কান্নাই করে ফেলে। এরপর টুং জানের পাশে বসে তার জীবনের অতীত শেয়ার করে জানায় যে সে যখন স্কুলে পড়তো তখন হঠাৎ তার বাবার একটা মরণবেদী লিভারের রোগ ধরা পড়ে। সেই চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তাদের শেষ সম্বল বাড়িটাও বিক্রি করে দিতে হয় এবং আত্মীয়দের কাছ থেকে চড়া সুদে প্রচুর টাকা ধার করতে হয়। টুং কেঁদে বলে, আমার মা খুব সরল মানুষ। অতীতে সবাইকে সাহায্য করলেও আমাদের দুঃসময়ে কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। গত 2 বছর ধরে মা নিজেও খুব অসুস্থ, কিন্তু ঋণের টাকা শোধ করার জন্য মা প্রতিদিন রাস্তায় খাবার বিক্রি করেন। জান তখন টুংকে নিজের বুকে টেনে নিয়ে আফসোস করে বলে, এই কারণে তুমি দিনরাত এক করে টাকা জমাচ্ছিলে, আর আমি না জেনে সেদিন তোমার উপর চিৎকার করেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। টুং বলে, আসল সমস্যা আমার ওই মামা। সে বাবার চিকিৎসার ভুয়া কাগজ দেখিয়ে কোর্টে কেস করেছে এবং প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে টাকা হাতানোর চেষ্টা করছে। সে যে কতটা হিংস্র আমি ভয় পাচ্ছিলাম সে হয়তো তোমার কোনো ক্ষতি করতে পারে। জান বলে, তুমি একটা আস্ত বোকা মেয়ে। আমি যতদিন তোমার পাশে আছি দুনিয়ার কোনো শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পরের দিন বিকেলে জান যখন টুংকে অফিস থেকে রিসিভ করতে যায়, তারা দেখে সে খচ্চর মামাটি কোম্পানির গেটের সামনে দাঁড়িয়ে আছে। মামা জানের দিকে এগিয়ে এসে বলে, তুমি যদি আমার প্রজেক্টে 5 মিলিয়ন টাকা ইনভেস্ট না করো তবে এই মেয়ের পিছনে ছোটবেলা থেকে আমি যত টাকা খরচ করেছি তার পাই হিসাব আদায় করব, নয়তো পুলিশ ডাকবো। জান তখন একটা চালাকি চাল চালে আর খুব অবাক হওয়ার ভান করে বলে, আরে আপনি কার টাকার কথা বলছেন? আমি এই মেয়েকে তো চিনিই না। রাস্তার এর সাথে আমার শুধু ধাক্কা লেগে গিয়েছিল। এই বলে জান টুংয়ের হাত ছেড়ে দিয়ে উল্টো দিকে চলে যায়। মামা তো পুরো ভ্যাবাচাকা খেয়ে জানকে ধরার জন্য তার পিছনে পিছনে দৌড়াতে শুরু করে। জান আর টুং মামার এই বলদের মতো দৌড়ানো দেখে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে। জান বলে, বাজি ধরো, আজ রাতের পর এই ছোট লোকের মুখ তুমি আর কোনোদিন দেখতে পাবে না। পরের দিনই মায়ের কোম্পানির এক জরুরি সমস্যায় জানকে তড়িঘড়ি করে অন্য শহরে চলে যেতে হয়। সেখানে গিয়ে সে দেখে তার বদমাস বাবা যথারীতি মায়ের উপর চিৎকার করছে এবং কোম্পানিতে হওয়া বিশাল লসের টাকা মেটানোর জন্য মাকে এক ঝুঁকিপূর্ণ চুক্তিতে সই করতে চাপ দিচ্ছে। মা অবশ্য জানকে এই বিপদের কথা জানতে দিতে চাচ্ছিল না, তাই তিনি জানকে আড়ালে ডেকে বলে, তোমার নামে যে 2টো ফ্ল্যাট রেজিস্ট্রি করা আছে কোম্পানি ডুবলেও ওগুলো তোমারই থাকবে। আমি চাই তুমি আর তোমার টাকা যেন এই ঝামেলা থেকে সম্পূর্ণ দূরে আর নিরাপদে থাকে। জান মাকে আশ্বস্ত করে বলে, মা তুমি এই ধূর্ত লোকটার ফাঁদে পা দিও না। সে তোমাকে ডুবিয়ে ছাড়বে। যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে আছি। কিন্তু মা কড়া গলায় বলে, তোমাকে আমার পাশে দাঁড়াতে হবে না। আমি যা বলছি শুধু সেটুকুই করো। জানো মায়ের কথা রাখতে গিয়ে সেখানেই থেকে যায় এবং টুংকে শুধু এইটুকুই জানায় যে মায়ের প্রয়োজনে তাকে কিছু জরুরি কাজ করতে হচ্ছে। এর কিছুদিন পর জানের বাবা আর মায়ের মধ্যে এক মারাত্মক ঝগড়া হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে মা মাটিতে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। এমনিতে তিনি আগে থেকে খুব অসুস্থ ছিলেন, ফলে এই চোটের কারণে সে গভীর কোমায় চলে যায়। আর জানের অপরাধী বাবা এত বড় দুর্ঘটনার পরও অনুতপ্ত না হয়ে উল্টো কোম্পানির ক্ষমতা আর সিলমোহর হাতানোর জন্য ছটফট করতে থাকে। তবে জান এবার আর তাকে ছাড়েনি, কারণ এই লোকটা অতীতেও জালিয়াতি করে জেলে গিয়েছিল এবং জান ও তার মাকে দারিদ্রতার মধ্যে ফেলে পালিয়ে গিয়েছিল। জান রেগে গিয়ে তার বাবার কলার চেপে ধরে তাকে হুঁশিয়ারি দিয়ে বলে, আমার প্রেমিকার দিকে নজর দেওয়ার চেষ্টা করলে এই হুইল চেয়ারে বসা হাত দুটো আমি অচল করে দিব। মায়ের কোম্পানিকে বাঁচানোর জন্য জান বাধ্য হয়ে টুংয়ের কাছে ফেরার পরিকল্পনা বাতিল করে ওই শহরেই থেকে যায়। সে তার নিজের নামের সম্পত্তিগুলো পানির দামে বিক্রি করে কোম্পানির ঋণ শোধ করার চেষ্টা শুরু করে, কিন্তু তবুও পাওনাদারদের হুমকি কমছিলই না। জান এই সমস্ত ভয়ঙ্কর বিপদ টুংয়ের কাছ থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখে এবং ভিডিও কলে স্বাভাবিক থাকার ভান করে, যাতে টুং তার জন্য দুশ্চিন্তা না করে। এক রাতে পাওনাদারেরা জানকে পার্কিং লটে একা পেয়ে তাকে ঘেরাও করে এবং লাঠিসোঁটা দিয়ে প্রচন্ড মারধর করে তাকে রক্ত
রক্তাক্ত করে দেয়। চারদিক থেকে আসা এই মানসিক ও শারীরিক চাপ জান আর সহ্য করতে পারছিল না। তার মনে হতে থাকে সে আর আগে সেই জান নেই এবং এই সমস্যা জর্জরিত জীবন নিয়ে সে কোনোদিনও টোংকে সুখী করতে পারবে না। এদিকে জানের সে বান্ধবীটি তাকে সাহায্য করার জন্য সেখানে আসে এবং জানের এই রক্তাক্ত ও বিধ্বস্ত অবস্থা থেকে সে কান্নাই করে ফেলে। বান্ধবী জিজ্ঞেস করে, তুমি টোংকে কেন নিজের এই বিপদের কথা জানাচ্ছ না? জান বলে, সে নিজেই তো দিনরাত খেটে নিজের ঋণ শোধ করছে, আমি তার উপর আমার এই বিপদের বোঝা চাপাতে পারবো না। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার আওয়াজ হয় এবং জান দরজা খুলতেই সামনে টোংকে দেখতে পায়। টোং কান্না করে জিজ্ঞেস করে, তুমি আমাকে ব্রেকআপের মেসেজ কেন পাঠিয়েছো? জান তখন টোংকে নিজের জীবন থেকে চিরতরে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা নিষ্ঠুর চাল চালে। সে তার বান্ধবীকে আগে থেকে এক সেট পাজামা পরিয়ে রেখেছিল যাতে টোং ভাবে তারা একসাথে থাকছে। জানকে এমন অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে টোং অনেক বড় ধাক্কা খায় এবং অপমানে জানের হাত ছেড়ে দিয়ে বলে, তুমি এতটা নিচে নামতে পারলে? আমি ভুল করেছিলাম যে তোমার মতো ছেলেকে বিশ্বাস করেছিলাম। এই বলে টোং কান্না করে সেখান থেকে ছুটে চলে যায়। টোং চলে যেতেই জানের বান্ধবী তাকে বলে, তুমি কেন তার পিছনে যাচ্ছ না? তুমি তো তাকে ছাড়া একটা মুহূর্ত সার্ভাইভ করতে পারবে না। অন্যদিকে টোং নিজে সেই পুরনো ছোট ফ্ল্যাটে ফিরে এসে ক্ষোভ আর অপমানে ভেঙে পড়ে এবং অতিরিক্ত মানসিক কষ্টে সেখানে অজ্ঞান হয়ে যায়। টোং এর কোনো খোঁজ না পেয়ে তার সেই চশমা পরা বন্ধুটি ফ্ল্যাটে এসে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে অনেক বেশি ঘাবড়ে যায় আর তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কিছুদিন থাকার পর টোংও একটু সুস্থ হয়ে তার বান্ধবীকে ফোন করে জানায় যে সে তার ছোটবেলার ওই চশমা পরা বন্ধুটিকে বিয়ে করতে যাচ্ছে। বান্ধবী এই ভুল সিদ্ধান্তের কথা জানতে পেরে সাথে সাথে জানকে মেসেজ করে বলে, সে বলে, আমি জানি না আমি ঠিক করছি কিনা, কিন্তু টোং তার বন্ধুকে বিয়ে করছে, এবার তুমি যা করার করো। জান আর নিজেকে ধরে রাখতে না পেরে সোজা সেই ব্রাইডাল শপে হাজির হয় যেখানে টোং আর তার বন্ধু বিয়ের পোশাক ট্রায়াল দিচ্ছিল। আর এই ঘটনাটা আমরা আগেও দেখেছি। জানকে দেখে টোং গম্ভীর হয়ে যায় আর জান তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করছো? তুমি কি তাকে ভালোবাসো নাকি আমার প্রতি ঘৃণার জন্য এমনটা করছো? টোং নিজের চোখে পানি মুছে বলে, আমি তাকে বিয়ে করছি কারণ আমি তাকে ভালোবাসি, সেই আমার যোগ্য। আর তোমার এখানে আসার জন্য ধন্যবাদ। আমার বিয়ের শুভেচ্ছা নেওয়া শেষ হলে এবার তুমি আসতে পারো। জানো আর কিছু না বলে সেখান থেকে চুপচাপ চলে যায়। আর এখানেই আমাদের তাদের দুইজনের অতীতের গল্পটি শেষ হয়। কাহিনী আবারও বর্তমান সময়ে ফিরে আসে। বর্তমানে জান নিজের কঠোর পরিশ্রমে মায়ের কোম্পানিকে আবার সফল করে তুলতে পেরেছিল এবং টোংও এখন কর্পোরেট দুনিয়া বেশ বড় পদে আছে। সেই স্পোর্টস ইভেন্টে জান যখন টোংয়ের সাথে হ্যান্ডশেক করে তখন টোংয়ের সেক্রেটারি অবাক হয়ে জিজ্ঞেস করে, ম্যাম আপনি একে চেনেন? টোং স্বাভাবিক থাকার ভান করে বলে, হ্যাঁ, ও আমার কলেজের সহপাঠী ছিল। সেক্রেটারি তখন কাজের খাতিরে তাদের একসাথে দুপুরে লাঞ্চ করার প্রস্তাব দেয়। জান যখন টোংকে জিজ্ঞেস করে, তোমার কি আমার নাম্বার মনে আছে? টোং এড়িয়ে গিয়ে বলে, দুর্ভাগ্যবশত আমার ফোন পরিবর্তনের সময় সব নাম্বার ডিলিট হয়ে গেছে, তুমি বরং নতুন করে দিতে পারো। এরপর তারা সবাই মিলে যখন রেস্তোরাঁয় লাঞ্চ করতে যায় সেখানে জানের সে বান্ধবীও উপস্থিত ছিল। টোং মনে মনে নিশ্চিত ছিল যে জান আর ওই বান্ধবী হয়তো এখনো সম্পর্কে জড়িয়ে আছে, কিন্তু জান টোংকে অন্য কারোর সাথে দেখার কষ্ট সহ্য করতে না পেরে টেবিল বসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। টোং পরে লুকিয়ে জানকে হাসপাতালে দেখতে গেলেও কেবিনের বাইরে জানের বান্ধবীকে দাঁড়িয়ে থাকতে দেখে দূর থেকে মন খারাপ করে ফিরে আসে। সেই রাতে টোংয়ের চোখে আর ঘুম ছিল না, সে শুধু ছাদের দিকে তাকিয়ে তাদের অতীতের কথাগুলো ভাবছিল। পরের দিন টোং তাদের কোম্পানির ইনভেস্টমেন্ট চুক্তির বিষয়ে কথা বলতে জানের সাথে ডিনারে যায়, কিন্তু জান ব্যবসার কথা বাদ দিয়ে তাকে জিজ্ঞেস করে, বিগত 6 বছরে তোমার খাবারের পছন্দ দেখছি বেশ বদলে গেছে, তুমি এত কম সময়ে এত বড় পদে চলে গেছো, নিশ্চয়ই খুব খাটতে হয়েছে। টোং তখন জানকে থামিয়ে দিয়ে বলে, আমরা কি ব্যক্তিগত কথা বাদ দিয়ে শুধু বিজনেসে ফান্ডিং নিয়ে কথা বলতে পারি? এই ডিলটা তোমার কোম্পানির জন্য লাভজনক হবে। জান হালকা হেসে বলে, বছরের ব্যবধানে তোমার খাবারের স্বাদ বদলালেও নিজের জেদ ধরে রাখার অভ্যাসটা কিন্তু একদমই আগের মতোই আছে। টোং তখন জানের কথায় জবাব না দিয়ে ইচ্ছে করে নিজের হাতের বিয়ের আংটিটা জানের চোখের সামনে এমন ভাবে নাড়াচাড়া করে যাতে জান বুঝতে পারে সে এখন ম্যারিড। আর জানও তো সেটা দেখে একদম চুপ হয়ে যায়। জান বলে, আমার এই ফান্ডের কোনো প্রয়োজন নেই, কোম্পানি শুধু শুধু তোমাকে এখানে পাঠিয়েছে। টোং দমে না গিয়ে জানের কোম্পানির অন্য পার্টনারদের সাথে দেখা করে ফান্ডিংটি পাশ করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেখানে এক বদমাশ পার্টনার এই সুযোগে টোংকে ড্রিঙ্ক করিয়ে তার উপর চড়াও হওয়ার চেষ্টা করে। জানও কোনোভাবে জানতে পারে যে টোং ওই লম্পট পার্টনারের সাথে দেখা করতে গেছে। সেটা জেনে এক
ছুটে সেখানে গিয়ে টোংকে বাঁচায় এবং ওই লোকটার হাত পায়ে ভেঙেই দিচ্ছিল। জান দেখে টোং নেশার ঘরে ঠিকমতো দাঁড়াতে পারছে না। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে সেখান থেকে টোংকে নিজের গাড়িতে তুলে নেয়। গাড়ির সিটে বসে টোংয়ের অচেতন মনে হঠাৎ 7 বছর আগের একটা স্মৃতি ভেসে ওঠে। তার মনে পড়ে কলেজে ইন্টারভিউ দিন সে যখন প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল, জান এভাবেই তাকে আগলে রেখেছিল এবং সকল বিপদ থেকে রক্ষা করেছিল। পরের দিন সকালে জান টোংকে তাদের কোম্পানির নতুন প্রজেক্টে প্রোডাক্ট দেখানোর জন্য গাড়ি করে নিয়ে যাচ্ছিল। জান যখনই পুরনো কোনো স্মৃতির কথা বা ভালো কথা বলতে যাচ্ছিল, টোং খুব অফিসিয়ালি টোনে তা কেটে দিচ্ছিল। জান জিজ্ঞেস করে এত বছরে সে কখনো এখানে এসেছে কিনা। টোং বলে বিগত 7 বছরে সে এখানে অনেকবার এসেছে, তাই এসব বাদ দিয়ে কাজের কথা বলাই ভালো হবে। টোং তখন এক পর্যায়ে পাল্টা প্রশ্ন করে, তুমি হঠাৎ এমন অদ্ভুত কথা জিজ্ঞেস করছো কেন? জান পরিস্থিতি সামাল দিয়ে বলে, আরে না, আমি এমনি জিজ্ঞেস করলাম তুমি কি তোমার সব ক্লায়েন্টের সাথে এমন খিটখিটে আর রুক্ষ ব্যবহার করো? টোং বলে, আমি সবার সাথে এরকম ব্যবহার করি, তাই এটা নিয়ে তোমার দুশ্চিন্তা না করলেও চলবে। এরপর জান টোংকে তাদের কোম্পানি তৈরি করা নতুন জুতো জোড়া দেখায় এবং এগুলোর কার্যকারিতাও বুঝিয়ে দেয়। কাজ শেষে তারা যখন আবার জানের গাড়িতে করে ফিরছিল, তখন অতিরিক্ত ক্লান্তি আর রাত জাগার কারণে জানের চোখ লেগে আসে এবং সে অজান্তেই টোং এর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। টোং প্রথমে একটু চমকে গেল, কিন্তু কিছুক্ষণ পরই ভালোবাসায় আলতো করে জানের মুখটা ছুঁয়ে দেখতে চায়। আর এই পুরো দৃশ্যটি গাড়ির লুকিং গ্লাসে দেখে জানের ড্রাইভার বেশ অবাক হয়ে যায়। টোংকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর ড্রাইভার বারবার রিয়ার ভিউ মিররে জানের দিকে তাকিয়ে যাচ্ছিল। জান সেটা লক্ষ্য করে বলে, তোমার কি হয়েছে? আমার দিকে বারবার কেন তাকাচ্ছ? ড্রাইভার তখন একটু ইতস্তত হয়ে বলে, স্যার সত্যি কথা বলতে আপনি যখন ঘুমিয়ে পড়েছিলেন, ম্যাডাম তখন বারবার আপনার মুখে হাত দিচ্ছিল। জান এটা শুনে মনে মনে খুশি হলেও বাইরে একটু ভাব দেখিয়ে বলে, যত সব, তুমি ফালতু বকবক বন্ধ করে রাস্তায় মন দাও। তখন ড্রাইভার বলে, স্যার সাবধানে থাকবেন, উনি যেন আপনাকে ব্যবহার করে শুধু এই প্রজেক্টে রাজি করিয়ে না নেয়। পরের দিন জান টোংকে তার নিজের আলিশান ভিলায় ডিনারের আমন্ত্রণ জানায়। টোং প্রথমে যেতে না চাইলেও তার বান্ধবী তাকে বুদ্ধি দিয়ে বলে, আরে তুই একটা আস্ত বোকা, ওখানে জানকে একটু ইমোশনালি পটিয়ে প্রজেক্টের ফান্ডের ব্যাপারে সইটা করিয়ে নে। টোংও ভাবে বুদ্ধিটা মন্দ নয়, সে এটাকে শুধু অফিসিয়াল কাজ হিসেবেই দেখবে। কিন্তু জানে সে শহরের কাছাকাছি পৌঁছাতেই টোং এর মনে তাদের অতীতের সব রোমান্টিক স্মৃতি ভিড় করতে থাকে এবং সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পেরে ভিলার দিকে না গিয়ে বরং একটা সুপারমার্কেটের সামনে নেমে পড়ে। ওদিকে জান কোনোভাবে জানতে পেরে সেও সেখানে চলে আসে আর বলে, তুমি তো এখানে আছো, তাহলে আমাদের ডিনার ডেট কেন বাতিল করলে? টোং গম্ভীর হয়ে বলে, আমি এখন বিবাহিত, তাই তোমার মতো অবিবাহিত ছেলের বাড়িতে একা ডিনার করা আমার শোভা পায় না। জান বলে, আমার কিছু জরুরি কথা আছে। কিন্তু টোং তা শুনতে অস্বীকার করে সুপারমার্কেটের ভেতরে ঢুকে যায় এবং সেখানে নিজের এক বান্ধবীর সাথে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে মাতাল হয়ে ওখানে ঘুমিয়ে পড়ে। এদিকে জান তো মার্কেটের বাইরে দাঁড়িয়ে থাকে আর টোং এর উপর পাহারা দেয়। এরপর গভীর রাতে তাকে কোলে তুলে নিজের ভিলাতে নিয়ে আসে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে টং নিজেকে জানের বাড়িতে দেখে নিজের উপরই চরম রেগে যায় আর জানের উপর গজগজ করতে করতে সেখান থেকে চলে যেতে চায়। জান তখন তাকে আটকে দিয়ে বলে, তুমি ওই ফালতু কোম্পানির চাকরিটা ছেড়ে দাও, আমি তোমাকে আমাদের কোম্পানির ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের বড় ডিরেক্টর বানিয়ে দিব। তখন টোং বলে, আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। তখন জানো আর চুপ থাকতে পারে না। সে বলে, সেদিন তুমি যা দেখেছিলে সবটাই মিথ্যা ছিল, আমার তার সাথে তেমন কোনো সম্পর্কই ছিল না। আমি ইচ্ছে করে সেসব করেছিলাম শুধু তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। আমি এখনো তোমাকেই ভালোবাসি, আমাদের মাঝে যা ছিল তার কিছুই বদলায়নি। টোং জানের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি হয়তো বদলাওনি, কিন্তু আমি বদলে গেছি, আমি এখন বিবাহিত। জান তখন বলে, না তুমি বিয়ে করনি, মিথ্যে বলা বন্ধ করো, তোমার সব অফিসিয়াল কাগজে লেখা আছে তুমি অবিবাহিত, আর তোমার সেই স্বামীকে আজ পর্যন্ত কেউ দেখেওনি। জান আবারও বলে, আমি এটাও জেনেছি তোমার সেই কথাকথিত স্বামী সে এখন চীনে না আমেরিকায় থাকছে। তখন টোং বলে, আমাদের বিয়েটা গোপনে হয়েছে আর আমি মাঝে মধ্যে তার সাথে আমেরিকাতে দেখা করতে চাই, আর আজ তোমার সাথে আমার ডিনারে আসার কারণ ছিল অন্যটা। আমি প্ল্যান করেছিলাম তোমাকে মাতাল করে তোমার কাছ থেকে ফান্ডিং এর অনুমোদনে সই করিয়ে নেওয়ার, তাই এবার এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসো যে আমি তোমাকে এখনো ভালোবাসি। এর কয়েকদিন পর আমরা দেখতে পাই টোং অবশেষে সেই এলাকায় একটা ফ্ল্যাট কিনে ফেলে যেখানে থাকার স্বপ্ন সে অনেক আগে থেকেই দেখে এসেছে। দেখে ঠিক তখনই জানো গেট দিয়ে ভেতরে ঢুকছে। টোং বিরক্ত হয়ে বলে, তোমার কি আর কোনো কাজ নেই?
সবসময় আমার পিছনেই ঘুরে বেড়াও। জান তো অবাক হয়ে বলে, তোমার পিছনে কেন ঘুরবো? সে তার চাবি বের করে বলে, আমি তো 2 বছর আগে এখানে ফ্ল্যাট কিনেছি। তখন টং বলে, তুমি তো জানো এই এলাকাটা আমার কত পছন্দ, আর এই বিল্ডিং এ একটা ফ্ল্যাট কেনার ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল। সে একটু বিরক্ত হয়ে বলে, তুমি তো দেখছি একদম জোকের মতো আমার সাথে লেগে আছো। এই বলে বিরক্ত হয়ে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ তাদের কোম্পানিরই জুতো পরা এক বিখ্যাত অ্যাথলেট প্রতিযোগিতার মাঝখানে পড়ে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছে। এই ঘটনার পরেই তাদের কোম্পানির শেয়ারের দাম দ্রুত পড়ে যেতে শুরু করে। পরে জানা যায় পুরো ঘটনাটা টং যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির একজন লোকের পরিকল্পনায় করা হয়েছে। সে ইচ্ছে করে ওই অ্যাথলেটকে মদ খাইয়ে দিয়েছিল যাতে সে ভারসাম্য হারিয়ে পড়ে যায়। সবকিছু করা হয়েছিল টং এর কোম্পানির হয়ে, যাতে জানের সামনে আর কোনো পথ না থাকে। নিজের কোম্পানিকে বাঁচাতে শেষ পর্যন্ত তাকে যেন বাধ্য হয়ে তাদের ফান্ডিং গ্রহণ করতে হয়। এই ঘটনার পর জান যখন টং এর সাথে দেখা করতে যায় তখন দেখে তার পাশে সেই পার্টনারও আছে। জানের বান্ধবী এটা দেখে রেগে গিয়ে বলে, তাহলে এই ঘটনার পিছনে নিশ্চয়ই তুমিই আছো। টং একদম ঠান্ডা গলায় বলে, ধরো যদি আমি করে থাকি তাহলেই বা কি করবে? এটা একটা বিজনেস, আর এখন আমার সুযোগ, তাই সেটাই আমি কাজে লাগাচ্ছি। এরপর সে জানের দিকে তাকিয়ে বলে, এটাই তো ছিল তোমার স্বপ্ন, তোমার বিজনেসটা গড়ে তোলা, আর আমারও লক্ষ্য একটাই, তোমার সেই স্বপ্নটা ভেঙে দেওয়া। আর এই সবকিছুই টং একদমই মিন না করে শুধু রাগের মাথায় বলছিল। জান তখন হালকা হেসে বলে, তুমি এর পিছনে থাকো বা না থাকো, আমি শুধু এটুকু ভেবেই খুশি যে এখনো আমি তোমার মনে আছি, আর তুমি এখনো আমার স্বপ্নের কথা ভুলে যাওনি। এই ঘটনার পর টং জানের কোম্পানির অর্ধেক পার্টনারদের কাছ থেকে ফান্ডিং এর অনুমোদনে সই করিয়ে ফেলে, যাতে সেটা দিয়ে জানের উপর চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু পরের দিন টং এর বান্ধবী চুপচাপ জানের সাথে দেখা করতে আসে। কোনো ভূমিকা না করেই সে বলে, টং তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আবারও ঘুমের ওষুধ খাওয়া শুরু করেছে, সে আবারও ডিপ্রেশনে চলে গেছে। সে এই প্রজেক্টটা করতে বাধ্য হয়েছে কারণ এটা শেষ করতে পারলেই তার প্রমোশন হবে। আর যখন সে জানতে পেরেছে এই কোম্পানির মালিক আর কেউ নয় তুমি, তখন অনেকবার এই প্রজেক্টটা করতে অস্বীকার করেছিল। জান টং এর এই অবস্থার কথা শুনে টং এর জন্য চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তাহলে আমি কি করলে ও ভালো থাকবে? তখন টং এর বান্ধবীটি বলে, এর একমাত্র সমাধান হলো তার জীবন থেকে চিরতরে চলে যাওয়া, তাহলে হয়তো সে আবারও আগের মতো হয়ে যাবে, আর এইসব ঘুমের ওষুধও তাকে আর খেতে হবে না। বান্ধবীর কথা শোনার পর জান একটা সিদ্ধান্ত নেয়। পরের দিনই সে কোম্পানির পার্টনারদের জানিয়ে দেয় যে সে এই ফান্ডিং এ রাজি আছে, কারণ সে চাইছিল টং এর কাজ যেন দ্রুত শেষ হয় আর এই জন্য তার প্রমোশন হয়, তারপর যেন সে তার জীবন থেকে তাড়াতাড়ি চলে যায়। পরদিন মিটিং এ টং আর তার বস এলে জান বলে, আমি ফান্ডিং গ্রহণ করতে রাজি, তবে আমার একটা শর্ত আছে, আর সেটা হলো মিস টং এই প্রজেক্টে আর কাজ করবে না। এই কথা শুনে টং একেবারে হতবাক হয়ে যায়, তার মুখটা তো মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে যায়। সেই রাতেই জান টং এর অ্যাপার্টমেন্টের গেটের সামনে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু টং তার সাথে কথা বলতে চাইছিল না, কারণ সে তাকে এই প্রজেক্ট থেকে বের করে দিয়েছিল। তখন জান বলে, আমি দুঃখিত, আমি শুধু চেয়েছিলাম তুমি যেন আর আমার মুখোমুখি না হও, আর আমাকে দেখে তোমার কোনো কষ্ট পেতে না হয়, তুমি আবারও যেন নিজের স্বাভাবিক জীবনে চলে আসতে পারো। টং তখন কষ্ট নিয়ে বলে, আগে প্রজেক্ট থেকে বের করে দিলে আর এখন আমার কাছে এসে ক্ষমা চাইছো, ঠিক আছে আমিও তোমার কথা মেনে নিলাম। টং এর কাজ শেষ হয়ে যাওয়ায় সে শহর ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তার সেক্রেটারি ফোন আসে। সে বলে, ম্যাম ওই অ্যাথলেটকে নিয়ে হওয়া কেলেঙ্কারিটা এখনো সমাধান হয়নি, এইভাবে চলতে থাকলে ফান্ডিং প্রজেক্টটা কিছুদিনের জন্য আটকে যেতে পারে। এই খবরটা শুনে টং নিজের যাওয়া স্থগিত করে। এরপর নিজের পরিচিতদের সাহায্যে সেই অ্যাথলেটের একটা ভিডিও জোগাড় করে, যে ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে প্রতিযোগিতার আগের রাতে সে একটা বারে বসে মদ খাচ্ছিল, যেটা ছিল একদমই নিষিদ্ধ। ভিডিওটা পাওয়ার পর টং একটা অজানা নাম্বার থেকে সেই ভিডিওটা জানের কাছে পাঠিয়ে দেয়, যাতে সে ভিডিওটা প্রকাশ করে তাদের কোম্পানির জুতোর উপর থেকে সব অভিযোগ সরিয়ে নিতে পারে। ভিডিওটা পাওয়ার পর জান নিজের বন্ধুকে বলে, দেখ তো এটা কে পাঠিয়েছে। খোঁজ নিয়ে তারা জানতে পারে ভিডিওটা পাঠানো ফোনটার লোকেশন জানের বাড়ির একেবারে কাছেই, একই এলাকায়। এটা শুনে জানের বন্ধু অবাক হয়ে বলে, আরে এটা তো টং। এরপর হেসে বলে, মনে হচ্ছে মেয়েটা এখনো তোমাকেই ভালোবাসে, আর আমি শুনেছি সে নাকি আজই এই শহর ছেড়ে চলে যাবে, তাই তাড়াতাড়ি যাও, এখনো সময় আছে। জানও তাড়াহুড়া করে এয়ারপোর্টে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে এমন একটা দৃশ্য দেখে যেটা দেখে রাগে তার মাথা গরম হয়ে যায়। সে দেখে যে সে কথাকথিত হাজবেন্ড অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। এটা দেখেই জান রাগে দৌড়ে গিয়ে লোকটাকে ঘুষি মারতে চায়, কিন্তু ঘুষিটা মারার আগে সেই ছেলেটি তাড়াতাড়ি বলে ওঠে, 1 মিনিট জান প্লিজ থামো, আমি সত্যিই দুঃখিত। আর এই মেয়েটি
মেয়েটি হলো আমার আসল ওয়াইফ। আমি টুংকে ধোকা দিচ্ছি না। আমি তো কখনোই টুংকে বিয়েই করিনি। 5 বছর আগে যখন টুং আমার কাছে এসেছিল তখন আমি ইচ্ছে করেই তোমার সাথে মিথ্যা বলেছিলাম, কারণ আমি তখনও টুংকেই ভালোবাসতাম। তাই আমি টুংয়ের কথায় সেই নাটকটি করেছিলাম। তার মুখে এসব কথা শুনে জান একেবারে স্তব্ধ হয়ে যায়। যদিও তার মনে আগে থেকে কিছুটা সন্দেহ ছিল, তবুও সত্যটা নিজের কানে শুনে তার যেন একসাথে হাসতেও ইচ্ছে করছিল, আবার কান্নাও পাচ্ছিল। সে এক মুহূর্ত দেরি না করে টিকিট কেটে সোজা টঙের কাছে চলে যায়, কিন্তু টঙের অফিসে গিয়ে তার সাথে দেখা করতে পারে না, কারণ টং তো দেখা করতেই রাজি হয় না। তবুও জান হাল ছাড়ে না। সে বারবার টঙের পিছনে ঘুরতে থাকে। শেষ পর্যন্ত সুযোগ পেয়ে তার সামনে দাঁড়িয়ে যায়। টং বিরক্ত হয়ে বলে, আমার পথ থেকে সরে দাঁড়াও। জান তখন বলে, তুমি আমার কথা শোনা না পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না। টং তখন ঠান্ডা গলায় বলে, আমি কিছুই শুনতে চাই না। প্রয়োজনে তোমার বিরুদ্ধে অভিযোগ করব যে তুমি আমাকে বিরক্ত করছো। আর কোনো উপায় না দেখে জান তখন অফিসিয়াল ভাবে একটা অ্যাপয়েন্টমেন্ট চায়। সে বলে, আমি আপনাদের কোম্পানির কাছে ফান্ডিং চাইতে এসেছি। আমার প্রেজেন্টেশনটা কি একবার দেখবেন? অবশেষে টঙেরও আর কোনো উপায় থাকে না, সে রাজি হয়ে যায়, কিন্তু বিরক্ত মুখে বলে, ঠিক আছে বলো, আমি শুনছি। এরপর জান শুরু থেকে শেষ পর্যন্ত সব সত্যি কথা খুলে বলে, কিভাবে বাবার জন্য তাকে এত কষ্ট করতে হয়েছে, ফান্ডিং পাওয়ার জন্য কত মানুষের সামনে মাথা নত করতে হয়েছে, তাদের সাথে বসে ড্রিঙ্ক পর্যন্ত খেতে হয়েছে, এমনকি কোম্পানিকে বাঁচানোর জন্য নিজের সবকিছু বিক্রি করতে হয়েছিল। সে এটাও বলে, এক সময় টুংকে প্রপোজ করার জন্য যে হীরের আংটিটা সে কিনেছিল শেষ পর্যন্ত সেটাও তাকে বিক্রি করে দিতে হয়েছিল। জানের মুখে এসব কথা শুনে টুংয়ের বুকটা যেন হঠাৎ চেপে আসে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে নিজের হাতটা শক্ত করে চেপে ধরে রাখে, নিজেকে কোনো মতে সামলানোর জন্য, কারণ সে চাইছিল না এখানে এভাবে ভেঙে পড়ে কান্না শুরু করে দিতে। এরপরই জান তাকে একসাথে ডিনার করার প্রস্তাব দেয়, যাতে বাকি কথাগুলো বলতে পারে, কিন্তু টং সেটা ফিরিয়ে দেয় আর সে অফিসে কাজ করতে লাগে। রাত হওয়ার পর সে যখন অফিস থেকে বের হয় তখন দেখে জান তখনও বাইরেই বসে আছে, তাও আবার প্রচুর বৃষ্টির মধ্যে। এটা দেখে টং তাড়াতাড়ি ছাতা নিয়ে তার কাছে যায়, তার পাশে বসে আস্তে করে বলে, আমি সবটা বুঝতে পেরেছি। আমি তাহলে তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু তবুও আমরা আর আগের মতো এক হতে পারবো না। জান অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? আমি এখনো তোমাকে ভালোবাসি, আর তুমিও তো এখনো আমাকে ভালোবাসো। কিন্তু টং কোনো উত্তর দেয় না। পরের দিন জান তার বন্ধুকে আগের দিনের ঘটা এই সব ঘটনা খুলে বলে। সবটা শুনে বন্ধু হেসে বলে, আরে ভাই, এত কিছুর পর কি ভাবছো? ওর সঙ্গে সঙ্গে তোমার কাছে ফিরে আসবে? তাকে একটু সময় দাও, তাকে আগে নিজের অনুভূতিগুলো গুছিয়ে নিতে দাও। তুমি যা যা বলেছো সেগুলো তাকে ভালো করে বুঝতে হবে। এটা তো আর কোনো সুইচ না যা চাপ দিলে সব আগের মতো ঠিক হয়ে যাবে। এদিকে টংও অনেক চিন্তা করে ঠিক করে জানকে অবশেষে একটা সুযোগ দিবে। তাই সে জানকে ডিনারে আমন্ত্রণ জানায়, কারণ তারা তখন জানের শহরের বাইরে অন্য একটা জায়গায় ছিল। জানও হাতে একগুচ্ছ ফুল নিয়ে সেখানে পৌঁছে যায়। কিছুক্ষণ দুজনই চুপচাপ বসে থাকে। এরপর টং আস্তে করে বলে, আজ তোমাকে ডেকেছি একটা কথা বলার জন্য। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি যা করেছিলে তার পিছনে তোমার একটা কারণ ছিল। হয়তো আমরা যদি তখন একসাথে ওই পরিস্থিতির মধ্যে পড়তাম তাহলে হয়তো একসময় আমরা একে অপরকে ঘৃণাও করতে পারতাম, আবার হয়তো শেষ পর্যন্ত একসাথেও থাকতে পারতাম, সেটা তো কেউ জানে না। তাই আমার মনে হয় এখন আমাদের বন্ধু হয়ে থাকাটাই সব থেকে ভালো হবে। এই কথা শুনে মনে হচ্ছিল জানের বুকটা যেন ভেতর থেকে ভেঙে যাচ্ছে। সে অনেক আশা করেছিল হয়তো টং তাকে এই রিলেশনশিপে একটা সুযোগ দিবে, তবুও সে টঙের কথায় কোনো আপত্তি জানায় না। এরপর ধীরে ধীরে তাদের মধ্যকার সব সমস্যার সমাধান হয়ে যায়। সেই বিখ্যাত অ্যাথলেটের ঘটনাটাও মিটে যায়। ফান্ডিং প্রজেক্ট আবারও নতুন করে শুরু হয়। এবার থেকে জান আর টং একসাথে কাজ করতে থাকে, তবে তাদের সম্পর্কটা শুধুই বন্ধুত্ব আর কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু জান তো আর এত সহজে হাল ছাড়া ছেলে না। সে সুযোগ পেলেই টং এর মন জয় করার চেষ্টা করত। একদিন তো ইচ্ছে করে অজ্ঞান হওয়ার অভিনয় করে, যাতে টং তাকে বাড়ি পৌঁছে দেয়। আর বাড়িতে পৌঁছানোর সাথে সাথে দিব্যি উঠে দাঁড়িয়ে হাতা গুটিয়ে রান্নাঘরে ঢুকে পড়ে। টং যতই তাকে বের করে দিতে চাইছিল জান ততই বলছিল, না, আমি এই সসটা শেষ না করা পর্যন্ত কোথাও যাচ্ছি না। তার এইসব কাণ্ড দেখে টঙের হাসি চেপে রাখা দায় হয়ে যাচ্ছিল। তবুও সে মুখ গম্ভীর করে বলে, বের হও, এটা ঠিক হচ্ছে না। জান হেসে বলে, আচ্ছা, যাওয়ার আগে খাবারটা ফ্রিজে রাখতে ভুলো না কিন্তু। পরের দিন টং জানের অফিসে যায়। সেখানে গিয়ে সে জানের রুমের দেয়ালে ঝুলানো অসংখ্য জুতো দেখতে পায়। সেগুলো ছিল জানের ডিজাইন করা প্রতিটি মডেল, তবে একটা জায়গা খালি ছিল। টং সেটা দেখে অবাক হয়ে যায়। ঠিক তখনই জান পিছন থেকে এসে বলে, সেই খালি জায়গাটা আমার প্রথম ডিজাইন করা জুতোর জন্য, কিন্তু সেটা তো আমি অনেক আগেই তোমাকে দিয়ে দিয়েছিলাম, তাই আর এখানে ঝুলিয়ে রাখিনি। এই কথা শুনে টং কিছুই বলতে পারে না। সে শুধু নিজের চোখের পানি লুকানোর
সামলানোর চেষ্টা করে, কারণ সে আবারও সেই পুরনো অনুভূতিগুলোই ফিরে যেতে চাইছিল না। ঠিক তখনই জান বলে, আমার ড্রাইভার একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্টকে আনতে গেছে, তুমি কি আমাকে একটু পৌঁছে দিতে পারবে? টং সাথে সাথে বলে, না, আমার অনেক কাজ আছে, কিছু জিনিসও সরাতে হবে, আর প্লিজ আমার পিছনে সময় নষ্ট করা বন্ধ করো, নিজের জীবনটার দিকে একটু তাকাও। এটা বলে সে সেখান থেকে চলে যায়। টং চলে যাওয়ার পর জানও তার পিছনে পিছনে বের হয়, কিন্তু বাইরে গিয়ে দেখে টং এর কোম্পানির ম্যানেজার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সে টংকে বাড়ি পৌঁছে দিতে এসেছে। জানকে দেখে লোকটা তার দিকে উপর থেকে নিচ পর্যন্ত তাকায়। স্পষ্ট দেখে বোঝা যাচ্ছিল সে জানকে সহ্য করতে পারছিল না। জানও তখন জিজ্ঞেস করে, আপনি কি সবসময় নিজের কর্মীদের বাড়ি পৌঁছে দেন? সেই লোকটা হেসে বলে, টং তো শুধু আমার কর্মী না, ও আমার খুব কাছের একটা মানুষ। এরপর আবার বলে, আমি শুনেছি তুমি নাকি নিজের অফিসও এখানে নিয়ে এসেছো শুধু তার কাছাকাছি থাকার জন্য, কিন্তু একটা কথা মনে রেখো, তার আরো অনেক প্রজেক্ট আছে, সে সবসময় এখানে আসবে না, তাই তার কাজ আর খুশির পথে বাধা হয়ে দাঁড়িও না। লোকটার এত সব কথা শুনে জান রাগে নিজের মুঠিটা শক্ত করে চেপে ধরে আর কোনো মতে নিজেকে সামলে রাখে। বাড়ি ফিরে জান রাগে রান্নাঘরে গিয়ে কাটাকাটি করছিল। তার বন্ধু তখন পাশে বসে সেটা দেখে হেসে বলে, বেচারা, এই সবজিটার কি দোষ, এভাবে কেটে কেটে তার উপর রাগ ঝাড়ছো কেন? জান বিরক্ত হয়ে বলে, আজ টংকে অফিস থেকে তার ম্যানেজার এসে নিয়ে গেছে, লোকটার মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। বন্ধুটা হেসে বলে, ও প্রথমে সেই পুরনো প্রেমিক, আর এখন আবার কোম্পানির ম্যানেজার, দেখে মনে হচ্ছে তোমার প্রতিদ্বন্দ্বীদের লেভেল দিন দিন বেড়েই যাচ্ছে। জান তখন কনফিডেন্সের সাথে বলে, সে যত বড়ই লোক হোক না কেন, আমি টংকে খুব ভালোভাবেই চিনি, সে এইসবের লোভে পড়া মেয়ে না। বন্ধু তখন মজা করে বলে, তবে সবাই কিন্তু তোমার মতো এত ডিসেন্ট না। আমার কথাই বলি, আমাকে যদি কেউ শুধু 200 টাকার একটা নোট দেখায়, আমি তো তার পিছনে চলে যাব। তখন জান বলে, চুপ করো, না হলে তোমার অবস্থাও কিন্তু এই সবজিটার মতো হবে। আমরা দেখতে পারি এরপর থেকে যখনই জান টংয়ের একটু কাছে যাওয়ার চেষ্টা করত, তখনই টংয়ের ম্যানেজার কোনো না কোনো অজুহাতে এসে টংকে সেখান থেকে নিয়ে যেত, কখনো কাজের কথা বলে, কখনো বা বাইরে মিটিং এর কথা বলে। আর টংও তো ম্যানেজারের করা তার উপর উপকারের কথা ভেবে কিছুই বলতে পারতো না। এছাড়া সে তাকে খুবই সম্মান করত। একদিন সে ম্যানেজার নিজেই জানের সাথে দেখা করতে আসে। সে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। জান জিজ্ঞেস করে, কি কথা? তখন সে ম্যানেজার একদম সোজাসুজি বলে, তুমি যদি টংয়ের জীবন থেকে পুরোপুরি সরে যাও, তাহলে আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে রাজি আছি। জান অবাক হয়ে বলে, আর যদি আমি তাতে রাজি না হই? লোকটা তখন ঠান্ডা গলায় বলে, তাহলে আমার একটা ইশারায় তোমার কোম্পানিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তার কথা শুনে জান হেসে বলে, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তখন ম্যানেজার বলে, একবার ভেবে দেখো, এই কোম্পানিটাকে আবারও দাঁড় করাতে তোমার কত কষ্ট হয়েছে, তুমি কি সত্যি টংয়ের জন্য এই সব কিছু হারাতে চাও? তখন জান বলে, কে বলেছে আমি কিছু ছেড়ে দিব? আমার কোম্পানিও থাকবে, টংও থাকবে, আর তুমি এখন আমার সামনে থেকে সরে দাঁড়াও। এরপর সে আবারও হেসে বলে, আরেকটা কথা, তুমি তো তাকে আমার কোম্পানিতে পাঠিয়েছিলে এই প্রজেক্টের জন্য, তুমি না পাঠালে হয়তো আর কোনোদিনও তার কাছেও যেতে পারতাম না, তাই এত বড় একটা উপকারের জন্য তোমাকে ধন্যবাদ। বিয়ের কার্ড পাঠাতে অবশ্যই ভুলবো না। কিন্তু ম্যানেজারও তার এসব কথা শুনে চুপ করে বসে থাকে না। কিছুদিনের মধ্যে সে জানের কোম্পানির গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফাঁস করে দেয়। খবরটা শুনে টং তাড়াতাড়ি জানের কাছে ছুটে আসে। অবশেষে তখনও জানতো না এই পুরো ঘটনার পিছনে সেই ম্যানেজারেরই হাত আছে। সে চিন্তিত হয়ে জানকে জিজ্ঞেস করে, কি হয়েছে, সব ঠিক আছে? কিন্তু জান উল্টো জিজ্ঞেস করে, তুমি কি খেয়েছো? টং অবাক হয়ে বলে, মানে কি খাবো? জান হেসে বলে, যদি না খেয়ে থাকো তাহলে চলো আগে কিছু খেয়ে নেই, তারপর তোমাকে সবটা খুলে বলছি। সব ঘটনা শোনার পর টং জিজ্ঞেস করে, তুমি কি জানতে পেরেছো এগুলো কে করেছে? জান মাথা নেড়ে বলে, না, কোনো প্রমাণ নেই, তবে একটু মাথা কাটিয়ে ভাবো তো, আমাদের এই অবস্থায় সব থেকে বেশি লাভ কার হবে? জানের কথাটা শুনে টং সত্যি বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে, আর তখনই বুঝতে পারে এর পিছনে তার নিজের কোম্পানিরই হাত আছে। এটা বুঝতে পেরে সে সঙ্গে সঙ্গে ম্যানেজারের কাছে গিয়ে বলে, আমি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়াচ্ছি। ম্যানেজার তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি পাগল হয়ে গেছো? এই প্রজেক্টটা তোমার প্রমোশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তো জানোই। টংও তখন বলে, এইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি যা ঠিক মনে করি সেটাই করব। পরদিন সকালে জান নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না, কারণ টং নিজেই তাকে ফোন করে বলে, চলো আজ একসাথে দৌড়াতে যাই। কিন্তু দুজন বের হওয়ার পরই হঠাৎ সেখানে বৃষ্টি হতে শুরু হয়ে যায়। টং আকাশের দিকে তাকিয়ে হেসে বলে, ধুর, আজও মনে হয় দৌড়ানো হবে না। ঠিক তখনই জান দৌড়ে কোথাও চলে যায়। জান আসলে দৌড়ে গিয়ে একটা ছাতা নিয়ে আসে, যেন দুজন একসাথে বৃষ্টির মধ্যে হাঁটতে পারে। এত সুন্দর একটা সুযোগ সে কোনোভাবে হাতছাড়া করতে রাজি ছিল না। হাঁটতে হাঁটতেই জান হেসে বলে, কংগ্রাচুলেশন, শেষ পর্যন্ত তুমি ডিরেক্টর হয়ে গেলে। টং মাথা নেড়ে বলে, কিসের ডিরেক্টর? আমি চাকরিটাই তো ছেড়ে দিয়েছি। জান অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, তোমার তো
প্রমোশন পেতে আর মাত্র একটা ধাপই বাকি ছিল। টং হেসে বলে, ওইসব কথা বাদ দাও, আমার ভাগ্যে নিশ্চয়ই এর থেকেও ভালো কিছু লেখা আছে। জান অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে তুমি কি আবারও নিজের শহরে ফিরে যাবে? টং বলে, এখনই না, আগে কয়েকটা কাজ শেষ করতে হবে। আচ্ছা, যে নতুন প্রোডাকশন লাইনটা তুমি লঞ্চ করতে পারলে না, তার কাঁচামালগুলো কাকে বিক্রি করার কথা ভাবছো? জান তখন আফসোস করে বলে, যার সাথেই কথা বলি সেই খুব কম দামে নিতে চায়। টং সঙ্গে সঙ্গে বলে, তোমার কোম্পানিটাকে নিজের কোম্পানি ভেবেই আমি কিছু লোকের সাথে কথা বলবো, আমার পরিচিতদের মাধ্যমে ভালো দামে বিক্রি করে দিতে পারবো, চিন্তা করো না। জান মুচকি হেসে বলে, তাহলে এবার কমিশনে একটু ছাড় দিবে তো? টং মজা করে বলে, একদমই না, ভুলে গেছো নাকি আমি তো টাকার জন্য পাগল। জান হেসে বলে, কেউ টাকা লোভী হয় না, সবাই শুধু নিজের ক্ষতিটা পুষিয়ে নিতে চায়। কয়েকদিন পর এক সকালে টং পায়জামা পরা অবস্থাতেই দৌড়ে জানের ফ্ল্যাটে চলে আসে। দরজায় নক করতেই জান দরজাটা খুলে দেয়। টং লাফাতে লাফাতে উত্তেজিত হয়ে বলে, আমি একজন ক্রেতা পেয়ে গেছি, তাও দারুণ একটা দামে। জান তো এই খবরটা পেয়ে একদমই বিশ্বাসই করতে পারছিল না। সে বলে, সত্যি? টং হেসে বলে, একদম সত্যি। খবরটা শুনে জান আনন্দে টংকে জড়িয়ে ধরে ঘুরতে থাকে। দুজনেই তখন হাসছিল, কিন্তু হঠাৎ করেই তাদের একে অপরের চোখে চোখ পড়ে আর মুহূর্তের মধ্যে পরিবেশটা একদম চুপচাপ হয়ে যায়। জানও আস্তে আস্তে টঙের দিকে ঝুঁকে আসে। টংও কিছুক্ষণের জন্য যেন পুরোপুরি হারিয়ে যায়। মনে হচ্ছিল তার মাথার সব চিন্তা এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেছে, কিন্তু পরের মুহূর্তেই তার হোশ ফিরে আসে। সে তাড়াতাড়ি জানকে ঠেলে সরিয়ে দিয়ে দৌড়ে নিজের ফ্ল্যাটে চলে যায়। জানও পিছন থেকে তাকে ডাকতে থাকে আর জিজ্ঞেস করে তার কি হয়েছে। টং শুধু বলে, কিছুই হয়নি, আমি ঠিক আছি। এ বলেই দরজা বন্ধ করে ভিতরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। তখন হঠাৎ করে টং সিদ্ধান্ত নেয় কয়েকদিনের জন্য কোথাও চলে যাবে। পরদিন জান তার খোঁজ নিতে এলে দেখে টং দরজায় খুলছে না, তাই সে তাকে ফোন করে। ফোনে টং এর কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছিল সে কান্না করছে। টং বলে, আমি কয়েকদিনের জন্য কাজের কারণে বাইরে যাচ্ছি। জান কিছুটা চিন্তিত হয়ে বলে, কোথায় যাচ্ছ? আমাকে অন্তত জায়গার নামটা বলো, আমাদের কথা বলা খুব দরকার। তুমি এত ভয় পাচ্ছ কেন? গতকাল যে মেয়েটা আমার বুকে মাথা রেখেছিল, আমি জানি সে তো এখনো আগের মতোই আমাকে ভালোবাসে। টং নিজেকে সামলে নিয়ে বলে, তোমার কাঁচামালগুলো কেনার ব্যাপারে আমি সেই লোকের সাথে কথা বলে রেখেছি, এখন তুমি শুধু ওই কাজটাই শেষ করো, অন্য কিছু নিয়ে আর ভেবো না। এরপর জান ছুটে যায় টং এর বান্ধবীর কাছে, তাকে অনেক অনুরোধ করে জানতে চায় টং কোথায় গেছে। জানকে এতটা অসহায় দেখে টং এর বান্ধবীর বেশ মায়া হয়। সে বলে, যদি সে কষ্ট নিয়ে চলে গিয়ে থাকে তাহলে সে নিশ্চয়ই তার শহরে গেছে, তার মায়ের কবরের কাছে। জান অবাক হয়ে বলে, কি তার মা মারা গেছে? কবে আর কিভাবে? টং এর বান্ধবী কিছুক্ষণ চুপ থেকে বলে, যেদিন তুমি তার সাথে সম্পর্ক শেষ করেছিলে সেদিনই তার মা মারা গিয়েছিল। একদিনে দুইটা বড় আঘাত পেয়েছিল সে। এরপর অনেকদিনই সে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল, ঠিক মতো খেত না, পানি পর্যন্ত খেত না, কারোর সাথে কথাও বলতো না। সে সময় তার ছোটবেলার বন্ধু সব সময় তার পাশে ছিল, তার যত্ন নিয়েছিল। তাই কৃতজ্ঞতা থেকে টং ভেবেছিল ছেলেটাকে বিয়ে করবে, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে যাকে সে ভালোবাসে না তাকে তার বিয়ে করাটা অসম্ভব। তাই সে সবকিছু ছেড়ে দিয়ে অনেক দূরে গিয়ে নতুন করে কাজ শুরু করে। বাকিটা তো তুমি জানোই। প্রতিটা কথা জানের বুকের ভেতর ছুরির মতো বিঁধছিল। তার মনে হচ্ছিল প্রতিটা শব্দের সাথে সাথে তার প্রাণটাই যেন বেরিয়ে যাচ্ছে। জীবনে সে অনেক দৌড়েছে, কিন্তু আজকের মতো এত অসহায় তার কখনো লাগেনি। আজ প্রথমবারের মতো জান বুঝতে পারে সে নিজেই টঙের জীবনটা ভেঙে দিয়েছিল। সব থেকে কঠিন সময় তার পাশে থাকার বদলে নিজের বোকামির জন্য তাকে একা ফেলে চলে গিয়েছিল। নিজের ভুল বুঝতে পেরে সে এক মুহূর্ত দেরি না করে টং এর মায়ের কবরের কাছে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে টং সত্যি সেখানে বসে আছে। টং তখন ধীরে ধীরে তাকে বলে, আমি অনেকবারই চেষ্টা করেছি তোমার কাছে ফিরে আসতে, কিন্তু সেদিনের পর থেকে তোমার জন্য আমার ভিতরে একটা অন্ধকার জমে গেছে। আমি যতই চাই তোমাকে আগের মতো মন থেকে মেনে নিতে পারি না। এই কথাগুলো শুনে জান প্রথমবারের মতো অনুভব করে হয়তো তাদের সম্পর্কটা সত্যি শেষ হয়ে গেছে। এরপর টং নতুন একটা চাকরিতে যোগ দেয়, কিন্তু একদিন তার আগের কোম্পানির সে ম্যানেজার তার সাথে দেখা করতে আসে। সে টংকে একটা ক্যাফেতে বসতে বলে। কিছুক্ষণ কথা বলার পর হঠাৎই বলে, আমি তোমাকে পছন্দ করি। টং অবাক হয়ে জিজ্ঞেস করে, কবে থেকে? ম্যানেজার বলে, অনেক দিন ধরেই। টং বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে বলে, তাহলে একটা কথা পরিষ্কার করে শুনে রাখুন, আমি যদি জানের সাথে নাও থাকি তবুও আমি শুধু তাকেই ভালোবাসি, আর এটা কোনোদিনও বদলাবে না। এদিকে টং এর বান্ধবী মরিয়া হয়ে দুজনকে আবারও এক করার চেষ্টা করছিল। একদিন সে টংকে ফোন করে বলে, মনে আছে ইউনিভার্সিটিতে আমরা যে কাপল অ্যাপসটা বানিয়েছিলাম তার কথা? আমি ওটার আবারও নতুন একটা ভার্সন বানিয়েছি, একবার তোমার পুরনো অ্যাকাউন্টে লগ ইন করে দেখো। টং লগ ইন করতেই এক গাদা নোটিফিকেশন দেখতে পায়। সেগুলো খুলেই সে দেখে সবগুলোই ছিল জানের পাঠানো ভিডিও। একটার পর একটা ভিডিওতে জান শুধু টংকেই বলছিল সে কতটা তাকে মিস করে, টংকে কতটা ভালো
ভালোবাসে। সেখানে আরো একটা ভিডিওতে সে দেখতে পায় যেখানে টং বলছিল আজ স্কুলের এক পুরনো বন্ধুর সাথে দেখা হলো। সে আমাকে বলল তুই এত শুকিয়ে গেছিস কেন, দৌড়ানো ছেড়ে দিয়েছিস নাকি। আরেকটা ভিডিওতে জান চোখের পানি সামলাতে সামলাতে বলছিল আজ এই সময়ে তুমি যদি আমার পাশে থাকতে। এভাবে গত 7 বছর ধরে জান অসংখ্য ভিডিও রেকর্ড করে রেখেছিল। জান ভেবেছিল হয়তো টং কোনোদিনও এই ভিডিওগুলো দেখবে না, তবুও প্রতিটা অনুভূতি সে ক্যামেরার সামনে বলেছিল। ভিডিওগুলো দেখতে দেখতে টং আর নিজেকে সামলাতে পারে না, সে অঝরে কান্না করতে লাগে। শেষ পর্যন্ত টং চাকরিটা ছেড়ে দেয় আর নিজের ব্যাগ গুছিয়ে নেয়। জান এক সময় নিজের হাতে যে জুতো জোড়াটা বানিয়ে তাকে দিয়েছিল সেটাই পরে প্রথম ফ্লাইটে জানের কাছে চলে আসে। সেখানে গিয়ে দেখে জান এখনো দিনরাত পরিশ্রম করে কোম্পানিটিকে বাঁচানোর চেষ্টা করছে। আর হঠাৎ করে টংকে সামনে দেখে জান তো বিশ্বাসই করতে পারছিল না, তার মনে হচ্ছিল সে হয়তো কোনো ভ্রম দেখছে। কিন্তু সেদিনের পর থেকে টং জানের সাথেই থেকে যায়, তার সাথে থেকে দিনরাত পরিশ্রম করে তার কোম্পানিটিকে আবারও দাঁড় করাতে তাকে সাহায্য করে। আর মাঝে মধ্যে একসাথে দৌড়াতেও যায়। একদিন দৌড়ানোর পর দুজন একটু বসে বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই জান 7 বছর আগে সে একই প্রশ্ন আবারও করে। সে হেসে বলে মিস, জীবনের বাকি পথটুকুও কি আমার সাথে দৌড়ে কাটাতে চাও? টংও হেসে বলে মিস ডাকটা কিন্তু আমার খুব ভালো লাগে। জান বলে কিন্তু যদি আমি আবার গরিব হয়ে যাই, যদি কোম্পানিটিকে আর দাঁড় করাতে না পারি? টং বলে তাহলে তো কিছুদিন বিশ্রাম নিব, তারপর আবারও একসাথে চেষ্টা করব। এই কথা শুনে জান আর নিজেকে আটকাতে পারে না, সে এগিয়ে এসে টংকে চুমু খায়। অবশেষে এত বছরের কষ্ট, ভুল বোঝাবুঝি আর বিচ্ছেদের পর তারা আবারও এক হয়ে যায়। এরপর টং জানের মায়ের সাথে দেখা করতে চায়। ভাগ্য ভালো যে তিনি পুরোপুরো সুস্থ হয়ে উঠেছিলেন। টংকে দেখেই সে তাকে জড়িয়ে ধরে আর বলে আজ থেকে তুমিও আমার মেয়ে। জান যদি কোনোদিন তোমাকে কষ্ট দেয় আমাকে শুধু একবার বলবে, আমি তাকে ঠিক করে দিব। পাশ থেকে জান হেসে বলে মা, ভুলে গেছো নাকি আমি তোমার নিজের ছেলে। এরপর ধীরে ধীরে কোম্পানিটাও আবারও পুরোপুরি ঘুরে দাঁড়ায়। সবকিছু ঠিক হয়ে গেলে তারা আবারও নিজেদের পুরোনো অফিসে ফিরে যায়। আর একদিন দৌড়ানোর সময় জান আবার টংকে প্রপোজ করে বসে। শেষ পর্যন্ত তাদের বিয়েটাও হয়ে যায়। সাধারণ একটা হলরুমেই তাদের বিয়ে হয়। আমি তো ভেবেছিলাম তাদের বিয়েটাও হয়তো কোনো স্টেডিয়ামে দৌড়াতে দৌড়াতে হবে। যাই হোক, এভাবেই ভালোবাসা, হাসি আর সুখে ভরে ওঠে তাদের নতুন জীবন। আর এরই মধ্যে দিয়ে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। ব্যক্তিগতভাবে এই ড্রামাটিতে আমার জানের ক্যারেক্টারটা অনেক বেশি ভালো লেগেছে। সে যেভাবে টঙের প্রতি ভালোবাসা দেখিয়েছে তার সত্যি অসাধারণ ছিল। যাই হোক, আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। আর তোমরা পরবর্তীতে কোন সি ড্রামাটি দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।